আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য বৃত্ত চ্যাপ্টারের লেকচার 3টা। আগের দুইটা লেকচারে আমরা বৃত্ত থেকে অ্যাডমিশনের অনেক অনেক প্রশ্ন সলভ করেছি। আজকে তার একটা ফিনিশিং দিব। শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ শাহরুখ ইসলাম। আমি বুয়েটে আছি, সিএসসি ডিপার্টমেন্টে। আমার ব্যাচ 18 ব্যাচ। আচ্ছা, আজকে লেকচারটা শুরু করার আগে আগের দিনের আমি একটা ছোট প্রবলেম একটু দেখাই, যে এটাতে একটু প্রবলেম হচ্ছিল আমাদের। সেটা বেসিক্যালি আমাদের সব প্রসেসই ঠিক ছিল। এখানে জাস্ট আমাদের যেটা করতে হতো, এখানে কিন্তু আমার এটা প্লাস হতো আর কি। কেন প্লাস হতো? কারণ আমাদের এই বৃত্তটার এখান থেকে আমরা যদি এগুলো বের করি, এখানে বেসিক্যালি আমাদের একটা প্লাস দিতে হতো, এখানে একটা প্লাস হতো, তারপর এখানে একটা প্লাস হতো। তো বেসিক্যালি এই জায়গাগুলো আমরা যদি একটু ঠিকঠাক করে ফেলি, ঠিকঠাক করলে দেখবা যে এইখানে করার পর তোমাদের এই জায়গাটায় আমাদের +2 আসতো আর কি বেসিক্যালি। তো বেসিক্যালি যদি +2 আসে তাহলে কিন্তু এই যে -2 সঠিক উত্তর না, সঠিক উত্তর ছিল এই যে যেটা দাগিয়েছিলাম অপশন এ, সেটা আমাদের সঠিক উত্তর হতো। তো এই ছিল আমাদের লাস্ট লেকচারের একটা রিক্যাপ। বা এখানে মেইনলি আজকের লেকচারে আমরা যেগুলো দেখবো সেগুলো একটু দেখি। শুরুতে আমরা কি দেখবো? শুরুতে আমরা দেখবো যে একটা বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বা জ্যায়ের সমীকরণ বের করাটা। সেটা কি দেখো, মনে করো আমাদের যদি একটা বৃত্ত হয় এরকম, এই বৃত্তে যে কোনো দুইটা বিন্দু আমি যোগ করে দিব। যোগ করে দিলে যেটা হয় সেটি আমাদের একটা জ্যা। তো এই যে একটা জ্যা আছে, আমাদের বিভিন্ন টাইপের মনে করো ক্লু দেওয়া থাকবে যে আমি এই জিনিসটার দৈর্ঘ্য বা এই জিনিসটার ইকুয়েশন আমি কিভাবে বের করব। সো ওই রিলেটেড জিনিসগুলো আমরা এখানে দেখবো। তারপরে আমরা যে জিনিসটা দেখবো যে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, এটা মানে কি? এটা মানে তোমাদের মনে করো এটা আমাদের একটা বৃত্ত। এখন একটা বিন্দু, সে কি বৃত্তের বাইরে আছে, নাকি বৃত্তের ভিতরে আছে, নাকি বৃত্তের উপরে আছে, এই জিনিসটা আমরা দেখবো। তারপরে 9 নম্বরটাতে কি দেখবো? 9 নম্বরটাতে আমরা দেখবো বৃত্তের উপর অবস্থিত স্পর্শকে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা মানে কি? এটা মানে মনে করো আমাদের একটা বৃত্ত দেওয়া আছে এরকম, তার উপর যে কোনো একটা পয়েন্ট মনে করো এইটা, এই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক টানি, স্পর্শকটা মনে করো এরকম হবে। এই স্পর্শকের সমীকরণটা আমরা বের করা শিখবো বা সলভ করবো অ্যাডমিশনের কোশ্চেন হতে। এরপরে আমরা যে জিনিসটা করব সেটা বৃত্তের বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয়। এটা মানে কি দেখো তো? এটা মানে মনে করো আমাদের এই বৃত্তটা আছে। এখন এই বৃত্তের বাইরে অনেক দূরে একটা বিন্দু আছে, এটার নাম দিলাম পি। এখন এখান থেকে দেখো কত রকমের তোমাদের স্পর্শক আঁকা যায়। মনে করো আমাদের এখান থেকে এইভাবে একটা স্পর্শক টানা যায়, আবার মনে করো এইভাবে করে আরেকটা স্পর্শক টানা যায়। একটা বিন্দু থেকে বাইরে থেকে মনে করো এইভাবে দুইটা করে স্পর্শক টানা যাচ্ছে। তো এই যে আমি যে স্পর্শক গুলা টানলাম, এই স্পর্শ বিন্দুটা মনে করো টি। আমরা বেসিক্যালি এই যে পিটি এর দৈর্ঘ্যটা বের করতে চাবো। পিটি এর দৈর্ঘ্যটা কত সেটা আমরা বের করতে চাবো। তারপর আমরা দেখবো যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ করা সংক্রান্ত কিছু সমস্যা। যেমন মনে করো যদি তোমাদের জিনিসটা এরকম হয় যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দুইটা বৃত্ত স্পর্শ করতেছে। অথবা মনে করো এটা একটা বৃত্ত, এইটা আরেকটা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করতেছে। তখন ওই রিলেটেড প্রবলেম গুলো আমরা এই 11 নম্বরটায় দেখবো। তারপর 12 নম্বরে আমরা কি দেখবো? সাধারণ জ্যায়ের সমীকরণ। বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ এটা মানে কি? এটা মানে আমাদের দেখো, যদি আমাদের একটা বৃত্ত এরকম হয়, মনে করো এইটাই বৃত্ত এরকম হয়, আর আরেকটা বৃত্ত যদি এরকম হয়। এখন দেখো এই দুইটা বৃত্তের মাঝে আমাদের কিন্তু এই জিনিসটা কমন, এই যে এই জায়গাটা, এই জ্যাটা দেখো তো, এই জ্যাটা কিন্তু এই সাদা রঙের বৃত্তের মধ্যেও আছে, আর আমাদের এই এটা হলুদ রঙের বৃত্তের মধ্যেও কিন্তু আমাদের এই জ্যাটা আছে। তো এই জ্যাটা আমাদের সাধারণ জ্যা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সাধারণ জ্যা। লাস্টে বৃত্তের পোলার পোলার সমীকরণ আমরা দেখবো। পোলার সমীকরণ বেসিক্যালি এই জিনিসটা, মনে করো তোমাদের আর থাকবে, থিটা থাকবে। তো ওই রিলেটেড জিনিসগুলো আমরা এখানে কভার করব।
তো বেসিক্যালি আমরা বৃত্তের সমীকরণে কি দেখছি? বৃত্তের সমীকরণে আমরা দেখছি হচ্ছে এক্স থাকে, মানে এক্স স্কোয়ার থাকে, ওয়াই স্কোয়ার থাকে, মানে এক্স আর ওয়াই হচ্ছে চলক হিসেবে থাকে। তো পোলার সমীকরণে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর এবং থিটা হচ্ছে আমাদের পোলার সমীকরণ হিসেবে থাকবে। এখানে দেখো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে এই টপিক থেকে বা এই টাইপ থেকে, যে এই টাইপটার নাম কি? এই টাইপটার নাম হচ্ছে বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য। ওই যে একটু আগে ডিসকাস করছিলাম, এই যে এখানে হচ্ছে জ্যা, এই জ্যায়ের দৈর্ঘ্য বা জ্যায়ের সমীকরণ, ওই রিলেটেড প্রবলেম গুলা এখানে আমরা তুলে ধরবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে 2020-এ আসছে, তারপরে জিএসটি তে 2বার আসছে, খুলনা ইউনিভার্সিটিতে এক। তো এটা, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ওইটার আমরা হচ্ছে কিছু থিওরি শিখে আমরা ম্যাথে চলে যাব। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে, দেখো সবাই, একটা বৃত্তের জ্যার সমীকরণ যদি দেওয়া থাকে, কি বললাম? বৃত্তের জ্যার সমীকরণ যদি দেওয়া থাকে, বৃত্তের জ্যার সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে জ্যাটার দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমাদের হচ্ছে এই বৃত্তটার সমীকরণ এটা কোশ্চেনে দেওয়া আছে। এখানে হচ্ছে জি এর জায়গায় কিছু একটা হবে, এফ এর জায়গায় কিছু একটা হবে, সি এর জায়গায় কিছু একটা হবে। আচ্ছা, আর দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের জ্যা। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা বেসিক্যালি কি চাচ্ছি? আমরা বেসিক্যালি চাচ্ছি এই জ্যাটার দৈর্ঘ্য বের করতে। ওকে, সো দৈর্ঘ্যের জন্য একটু তাকো সবাই, আমাদের এই জ্যার দৈর্ঘ্যটা কত? জ্যার দৈর্ঘ্যটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত। ওইটাই দেখো এখানে লেখা আছে যে জ্যার দৈর্ঘ্য হচ্ছে এ বি। এখন এই এ বিটা আমরা বের করতে চাচ্ছি। আমরা তো জানি যে একটা কেন্দ্র থেকে আমি যদি একটা লম্ব টানি, কেন্দ্র থেকে একটা লম্ব টানলে ওইটা জ্যাকে কি করে? ওইটা কিন্তু জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু তোমরা ক্লাস 8-এ থাকতে শিখেছিলা। সো এই কনসেপ্টটাই, এটা হচ্ছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমি লিখতে পারি এবি সমান সমান 2AD। ওকে, সো সো ফার সো গুড। এখন দেখো এডি, এই এডিটা কি? পিথাগোরাসের উপপাদ্য তোমরা সবাই পড়েছো। পিথাগোরাস কি বলেছে? যে ভূমি মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তার রুট ওভার। ওইটা এখানে লেখা আছে দেখো। এই আটটা হচ্ছে এখানে বেসিক্যালি তোমার অতিভুজ। আটটা কি? আটটা হচ্ছে অতিভুজ। আর এলটা কি? এলটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তাহলে এটাকে আমরা মনে করো কেন্দ্র টু জ্যা, এটা লিখে রাখলাম। এখন চিন্তা করো, কেন্দ্র থেকে জ্যার দূরত্ব তোমরা খুব সহজেই বের করতে পারবা। সেটা কিভাবে? সেটা হচ্ছে তোমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে। সো বৃত্তের কেন্দ্রটা তো বের করতেই পারলাম। আর একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর যে লম্ব দূরত্ব আছে সেটা কিন্তু বের করার সমীকরণ তোমরা জানো। সেটা তোমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে পড়ছো, সরল রেখা চ্যাপ্টারে। সো এই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব, তাহলে হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আমরা হচ্ছে বৃত্তের জ্যা এর সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্রস্থ কোণ নির্ণয় করা শিখবো। এখন কেন্দ্রস্থ কোণটা কি সেটা একটু দেখি আমরা সবাই। মনে করো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। বৃত্তের এইটা মনে করো আমাদের একটা জ্যা, এটার নাম দিলাম মনে করো এ বি। আর বৃত্ত যেহেতু আঁকছি, বৃত্তের একটা কেন্দ্র দিতে হবে, সেটা হচ্ছে মনে করো সি। এই এ বি জ্যাটা আমাদের বৃত্তের কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ বের করার টেকনিকও আমরা হচ্ছে সামনে দেখব। আমাদের তাহলে ফার্স্ট কোশ্চেনে চলে আসি আমরা। ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে x সমান সমান a cos থিটা প্লাস b sin থিটা, y সমান সমান a sin থিটা মাইনাস b cos থিটা। কোশ্চেনে বলতেছে এটা, মানে এটা কনিকের কোন কনিকের সমীকরণ? এটা কি ইলিপস, নাকি এটা প্যারাবোলা, নাকি এটা সার্কেল, নাকি এটা হাইপারবোলা? তো এখানে একটু দেখো, আমরা হচ্ছে এটাকে এইভাবে স্টার্ট করতে পারি যে আমাদের এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? x সমান সমান a cos থিটা প্লাস b sin থিটা, এটা কোশ্চেনে দেওয়া আছে। আমি বোথ সাইড স্কোয়ার করে দিই, বোথ সাইড আমি স্কোয়ার করে দিচ্ছি। সিমিলারলি আমাদের y সমান সমান কত দেওয়া? y সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে a sin থিটা মাইনাস b cos থিটা, এটাকে আমরা হোল স্কোয়ার করে দিই। এখন দেখো এই দুইটাকে আমরা বেসিক্যালি জাস্ট যোগ করে দিই, দেখি তো কি হয়। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 8a² প্লাস 8a² প্লাস 2ab, তাই না? আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা সবাই জানি, সেটাই হচ্ছে আমরা দেখো এখানে অ্যাপ্লাই করতেছি।
বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2ab সাইন থিটা কস থিটা। এটার সাথে কি যোগ করতেছি? এটার সাথে বেসিক্যালি আমরা এটা যোগ করতেছি। এখানে কি আছে? এখানে দেখো a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর এই যে মাইনাস, তো a মাইনাস বি এর জন্য -2ab হয়, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ারের জন্য -2ab হয়, ওই কারণে হচ্ছে আমরা -2ab সাইন থিটা কস থিটা। তাহলে আমাদের দেখো সবাই, আমাদের আসলে কি থাকলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো। এখন দেখো তো আমাদের এখান থেকে কি কোনো কিছু কাটাকাটি করা যায়? আমাদের দেখো এই অংশটুকু কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, কারণ কি একজন প্লাস একজন হচ্ছে মাইনাস। তাহলে আমরা বেসিক্যালি এটা কাটাকাটি করে দিলাম। এখন দেখো এইটা আর এইটা, এই দুইজন থেকে কোনো কিছু কি কমন নেওয়া যায়? হ্যাঁ, এই দুইজন থেকে আমরা চাইলে কজ স্কোয়ার কমন নিতে পারি, অথবা তোমরা আরেকটা কাজও করতে পারো যে এই দুজন থেকেও কমন নিতে পারো, একই অ্যান্সার আসবে। সো মনে করো আমি হচ্ছে এটার সাথে এটাই কমন নিচ্ছি, মনে করো এ স্কোয়ার কমন নিলে কি হবে বলো তো? এ স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আর এখান থেকে এটা একটু মার্ক করে রাখি, দেন এই দুইটা থেকে আমি কমন নিচ্ছি। এই দুইটা থেকে কি কমন নেওয়া যায় বলো তো? এই দুইটা থেকে আমাদের বি স্কোয়ার কমন নেওয়া যায়। তাহলে হচ্ছে আমি বি স্কোয়ারটাও কমন নিচ্ছি এই দুইটা থেকে। তাহলে পড়ে থাকবে কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের কি আসতেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, মানে কি? এটা মানে হচ্ছে কিন্তু আমাদের 1, তাই না? সো আমরা হচ্ছে ওইটার জায়গায় 1 বসাই দিলাম। তো এখন দেখো আমরা আগের ক্লাসে একদম প্রথম লেকচারটাতে, লেকচার 1-এ শিখেছিলাম যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ার সহগ যদি সমান হয় এবং যদি কোনো এক্স ওয়াই পদ না থাকে, তাহলে ওই জিনিসটাকে আমরা কি বলি? ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বৃত্ত। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে এটা একটা সার্কেল হবে। তো আশা করি বুঝতে পারছো। আমরা তো হচ্ছে নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রবলেম। এখানে দেখো আমাদের একটা জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে। কোশ্চেনটা একটু বুঝি ফার্স্টে। √3 একক দৈর্ঘ্যের একটা জ্যা বৃত্তের কেন্দ্রে, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো যাদের যাদের মনে করো রেডিয়ানের প্রবলেম হয়, তোমরা ডিগ্রিতে মনে মনে কনভার্ট করেও নিতে পারো যে এটা আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কত। ওকে, চলো আমরা শুরুতে একটু ছোটখাটো করে একটা বৃত্ত এঁকে ফেলবো। এবং মনে করো একটা জ্যা হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের জ্যা এবি। এই এবি জ্যার দৈর্ঘ্য হচ্ছে √3 দেওয়া আছে কোশ্চেনে। তারপর আমাদের কি করা লাগবে? এই জ্যাটা কেন্দ্রে, এই জ্যাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 60 ডিগ্রি কোণ তৈরি করছে এই জ্যাটা। এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন দেখো কি করি আমি। এখান থেকে আমি জাস্ট বেসিক্যালি একটা লম্ব ড্র করে ফেললাম। এটা জাস্ট পারপেন্ডিকুলার বা লম্ব ড্র করলাম, এবং এই পয়েন্টের একটা নাম দেই। এটার নাম মনে করো ও, এটার নাম হচ্ছে ডি। এখন চিন্তা করে দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? পুরোটা ছিল হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 30 ডিগ্রি। তাহলে এখন দেখো ত্রিভুজ এ ও, এটার কি নাম দিচ্ছে? এটার নাম দিচ্ছে হচ্ছে ডি। এই ত্রিভুজ এ ও ডি এ আমাদের বেসিক্যালি কোনটা বের করতে হবে? আমাদের ইনফরমেশনটা দেওয়া আছে আমাদের। আমরা মনে করো রেডিয়াসটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি sin 30 মানে হচ্ছে এডি ডিভাইডেড বাই কত? এ ও। এখন দেখো sin 30 এর ভ্যালু কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এই যে আমাদের বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের হাফ। sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। আর এডি কই? এডি হচ্ছে এটা। দেখো তো সবাই, পুরা জিনিসটা আমাদের √3। তাহলে তার অর্ধেক হবে কত? অর্ধেক হবে হচ্ছে √3 কে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা। তাহলে এডির ভ্যালু কত? পুরাটাকে √3 ছিল, √3 কে 2 দিয়ে ভাগ করলাম। আর দেখো এও কি? এও হচ্ছে এটা, এটা হচ্ছে মনে করো আর। তাহলে আর কে এই সাইডে পাঠাও, এটাকে ওই সাইডে পাঠাও। আর হাফ সমান সমান √3/2। এই টু কাটাকাটি করা যায়, তাহলে বেসিক্যালি আমরা কি পাচ্ছি? বেসিক্যালি আমরা পাচ্ছি হচ্ছে আর এর ভ্যালুটা √3। ওকে, এখন তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল তো আমরা জানি যে পাই আর স্কোয়ার। তো পাই ভ্যালু পাই, আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত আসবে? 3 আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। খুব সোজা একটা ম্যাথ ছিল। আমরা নেক্সট ম্যাথে চলে যাই।
এইটাও একটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, তার মানে আমরা কি ওই বৃত্তের ইকুয়েশন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। এরপর বলতেছে একটা জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তার দৈর্ঘ্য বের করো। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে, মনে করো এই যে এটা একটা মনে করো বৃত্ত, বৃত্তটার কি দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্রটা কত 5,3। মনে করো জ্যা হচ্ছে আমাদের এই যে এটা, এটা হচ্ছে আমাদের জ্যা, এটা এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে জ্যা। এই জ্যাটার, এই জ্যাটা হচ্ছে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 3,2, এই বিন্দুটা হচ্ছে 3,2। ওকে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ মনে করো তোমাদের এই যে এটা, এই যে বৃত্তের ব্যাসার্ধ এটা, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5 দেওয়া আছে, লিখলাম 5 দেওয়া আছে। আমাদের বেসিক্যালি এই যে জ্যাটা আছে এবি জ্যা, এটার দৈর্ঘ্য বের করতে বলছে, খুব দ্রুত করে ফেলা যাবে এই জিনিসটা। দেখো আমরা জাস্ট বেসিক্যালি এখান থেকে একটা লম্ব টানবো, এটার নাম ও দিলাম, এটার নাম মনে করো দিলাম হচ্ছে কত, কি দেওয়া যায়, সি দিলাম মনে করো। এখন দেখো আমরা এইটা থেকে এটার দূরত্ব বের করতে পারবো খুব সহজে, ওসি এর মানে দৈর্ঘ্য কিন্তু আমরা বের করতে পারবো। সেটা কিভাবে, যে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 স্কোয়ার, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 স্কোয়ার, এটা রুট ওভার, তাহলে কত আসতেছে, √5 আসতেছে। এটা হচ্ছে আমাদের ওসি। আমরা এও জানি, এওটা কি, এওটা হচ্ছে আমাদের 5। তাহলে দেখো তো আমরা এসি বের করতে পারবো কিনা। এসি মানে কি, এসি মানে হচ্ছে পিথাগোরাস, পিথাগোরাসকে তোমরা সবাই খুব পছন্দ করো, যে এটা মানে হচ্ছে এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এটার হচ্ছে রুট ওভার। তাহলে এ স্কোয়ার কত, এ স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করলে 5 হবে, তাহলে এটা হবে তোমাদের রুট কত, 20, √20। অনেকে খুশি হয়ে অপশনে এটা থাকলে এটাই দাগায় দাও, কিন্তু এটা কিন্তু দাগানো যাবে না, কারণ এটা এখনো সঠিক উত্তর না। তো এটাকে বেসিক্যালি আমরা এইভাবে লিখতে পারি, তো এটাকে হচ্ছে আমরা লিখবো 2√5। এখন দেখো অনেক কিছু কিছু অ্যাডমিশনে মনে করো স্যার বেশ চালাক, তারা হচ্ছে 2√5 অপশনে দিয়ে দেয়, তোমরা খুশি হয়ে 2√5 দাগায় দাও। আমাদের কিন্তু জ্যার দৈর্ঘ্যটা চাইছে, আমাদের কি এসি চাইছে, এসি কিন্তু জ্যা না, এসি কি, এসি হচ্ছে জ্যার অর্ধেক। তাহলে পুরা জ্যাটা কত, সুতরাং এবি কত, এবি হবে জাস্ট এটার কি ডাবল, তাই না, এটার ডাবল হয়ে যাবে, এটা ডাবল হচ্ছে 4√5। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের কি, সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের অপশন বিটা আর কি। আচ্ছা, তো আগেরটায় কি পয়েন্টটা কি আমরা শিখলাম, আগেরটা আমরা যেটা কি পয়েন্ট শিখলাম সেটা হচ্ছে এসি কিন্তু আমাদের জ্যার দৈর্ঘ্য না, এসিটাকে জাস্ট ডাবল করতে হবে। সো এই জায়গাটায় হচ্ছে একটা কমন মিস্টেক থাকে স্টুডেন্টদের, আশা করি তোমাদের ভুল হবে না। ওকে, এরপরে আসো এইখানে, আগেরটাই কি ছিল, আগেরটা ছিল হচ্ছে আমাদের একটা কেন্দ্র দেওয়া ছিল, আর আমাদের হচ্ছে একটা ব্যাসার্ধ দেওয়া ছিল। এখানে সরাসরি বৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে, এখান থেকে কেন্দ্রের ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর দেখো কি বলছে, একটা জ্যা কেন্দ্রে হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করে, জ্যাটার দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। এখন দেখো ওই বৃত্তের কেন্দ্র কত, 3,2 হবে, দেখেই বুঝতে পারতেছো 3,2। আর এই বৃত্তটার মনে করো ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে মনে করো এটাকে এই সাইডে আঁকি, এটা হচ্ছে মনে করো 3,2। আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5, ব্যাসার্ধ হচ্ছে 5। আচ্ছা, এখন কি বলতেছে, একটা জ্যা কেন্দ্রে হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করে, মনে করো জ্যাটা হচ্ছে এটা, এটা হচ্ছে জ্যা, এবং এই জ্যাটা হচ্ছে কেন্দ্রে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এখন আমাদের বেসিক্যালি এই জ্যাটার দৈর্ঘ্য কত সেটা হচ্ছে বের করতে বলতেছে। খুব সোজা, দেখো আমরা বেসিক্যালি জ্যার একটা নাম দিলাম, আগেরটার মতো একটা লম্ব টানলাম, এটা মনে করো সি বিন্দু। তো এই পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তার অর্ধেক কতটুকুন হবে, অর্ধেক হবে আমাদের 45 ডিগ্রি। খুব সোজা, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি হলো। এখন চিন্তা করে দেখো যে ত্রিভুজ ওবিসি তে, ত্রিভুজ ওবিসি তে আমরা দেখতে পাচ্ছি যদি এই 45 নিয়ে কাজ করি, আমার দরকার হচ্ছে এই জিনিসটা, আমার দেওয়া আছে এই যে 5 এর ইনফরমেশনটা দেওয়া আছে। এখন এই যে দেখো 45 এর বিপরীত দিকে কিন্তু বিসি আছে, তার মানে বিপরীত বাহু মানে কি, লম্ব, বিপরীত বাহু মানে সবসময় মনে রাখবা লম্ব। তাইলে আমরা যদি sin 45 ইউজ করি তাহলে কি হবে, সেটা হবে হচ্ছে বিসি ডিভাইডেড বাই শুধু 5।
তাই না, বিসি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সাইন 45 এর ভ্যালু কত? সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে বিসির ভ্যালু কত আসতেছে? বিসির ভ্যালু আসতেছে 5 ডিভাইডেড বাই √2। আবার সেই জিনিস, বিসি কিন্তু আমাদের চায় না, বিসি ডাবল চাইছে, যা চাইছে। তো পুরা এবিটা কত হবে? এবিটা হবে হচ্ছে আমাদের জাস্ট এইটার ডাবল। এটার ডাবল কত? 2 × 5 ডিভাইডেড বাই √2। তাহলে কত আসতেছে? আমাদের আসতেছে 5√2। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, আমরা তাহলে সামনেরটায় যাই। তো আমাদের জেআই রিলেটেড ম্যাথ গুলো আমাদের অলরেডি হয়ে গেল। এখন আমরা নতুন একটা টাইপ স্টার্ট করব। নতুন টাইপটার নাম কি? নতুন টাইপটার নাম হচ্ছে একটা বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। মানে হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের উপর একটা বিন্দু থাকতে পারে, বৃত্তের মধ্যে থাকতে পারে একটা বিন্দু, বা একটা বিন্দু বৃত্তের বাইরেও কিন্তু থাকতে পারে। সো একটা বিন্দু কোথায় আছে, বৃত্তের ভিতরে নাকি উপরে নাকি বাইরে, ওই জিনিসটা হচ্ছে আমরা বেসিক্যালি এখানে বের করব। এইটারই থিওরি দেখো, এটার থিওরি কি বলছে? এটার থিওরি বলছে আমাদের মনে করেন একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা এটা সবাই জানো, এটা একটা সাধারণ সমীকরণ। বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো, কেন্দ্র আমরা বের করতে পারবো। কোন একটা বিন্দু পি, তার অবস্থানটা কোথায় হবে? একটা বিন্দু পি যদি বাইরে থাকে, দেখো এই যে এই ছবিটায়, এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বৃত্তটা, এবং পি হচ্ছে অনেক বাইরে আছে। অনেক বাইরে যদি হয়, যদি অনেক বাইরে হয়, তাহলে আমরা বেসিক্যালি কি করব? এই তিনটা কেসে আমরা এই পি এর ভ্যালুটা, মানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা ধরে আমরা এই বৃত্তের সমীকরণে বসাই দিব। এই যে দেখো, ধরে আমরা বৃত্তের সমীকরণে বসাই দিছি। যে কি করছি, এক্স এর জায়গায় এই ভুজের ভ্যালু, ওয়াই এর জায়গায় কুটির ভ্যালু বসাই দিছি। এখন চিন্তা করো, একটা বিন্দু দূরে থাকা মানে কি, তার দূরত্ব অনেক বেশি না? সো যদি দূরত্ব বেশি হয়, আমরা এখানে একটা গ্রেটার দেন সাইন দিব, কারণ সে অনেক দূরে, তাই সে অনেক দূরে আছে, তাই একটা গ্রেটার দেন সাইন দিব। এটা বেসিক্যালি হচ্ছে ওই যে তোমাদের কেন্দ্র থেকে বা একটা ওই ডিস্টেন্সে যে ফর্মুলা শিখছো, ওখান থেকে কিন্তু চলে আসছে। তোমরা চাইলে চিন্তা করলে এই জিনিসটা মাথায় রাখতে পারবা। আর যদি উপরে থাকে বৃত্তের, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই বিন্দুটা উপরেই আছে, উপরে থাকলে হচ্ছে আমরা সমান চিহ্ন দিব। আর ভিতরে থাকা মানে কি, দেখো সিপি এর দূরত্বটা অনেক কম, অনেক কম থাকা মানে এই যে কম চিহ্নটা দিব, এটা হচ্ছে লেস দেন সাইন। তো কম হলে আমরা হচ্ছে কম সাইনটা দিব বেসিক্যালি। তো আমরা কি শিখলাম এখানে? আমরা শিখলাম হচ্ছে তিনটা কেসেই আমরা এই জিনিসটা বের করব, এই জিনিসটা ক্যালকুলেট করব। এই যে দেখো, এই জিনিসটা ক্যালকুলেট করছি, এই যে এই জিনিসটা যদি হচ্ছে 0-র চেয়ে বড় হয় তাহলে বাইরে, 0 0 সমান হলে উপরে, 0-র চেয়ে ছোট হলে কি হবে? 0-র চেয়ে ছোট হলে হচ্ছে আমাদের এটা ভিতরে হবে বেসিক্যালি। ওই রিলেটেড ম্যাথ হচ্ছে এইটা। ঠিক আছে, দেখি এখানে কি বলছে। আমাকে বলতেছে কোন শর্ত সাপেক্ষে এই বিন্দুটা ওই বৃত্তের ভিতরে অবস্থান করবে। ভিতরে অবস্থান করলে কি হয় আমরা শিখছি, ভিতরে অবস্থান করলে বিন্দু অনেক কাছে থাকে, তাই না? কেন্দ্র অনেক কাছে থাকে, কাছে থাকা মানে দূরত্ব কম, কম মানে আমাদের লেস দেন সাইনটা দিতে হবে। ওটি আমি দিব। দেখো যে ধরে আমি এই বিন্দুটাকে ধরে এখানে বসাই দিব, তাহলে কি হয় দেখো, যে -1² 2² -1 × -2 হচ্ছে 2, প্লাস হচ্ছে 2y, এটা হয়ে যাবে তোমাদের 4। হ্যাঁ, প্লাস কি হবে? প্লাস হচ্ছে সি হবে। এবং ভিতরে অবস্থান করলে শর্তটা কি? ভিতরে অবস্থান করলে শর্তটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে লেস দেন 0 হবে। এখন দেখো আমরা এটা সলভ করি, দেখি তো কি হয়। 4 5 6 7 8 9 10 11, 11 প্লাস সি লেস দেন 0। সি 11কে ধরে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে সি এর ভ্যালুটা আসতেছে লেস দেন 11। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে এইটা, যে সি এর ভ্যালু হচ্ছে লেস দেন 11 আর কি। আরেকটা ম্যান সেম কনসেপ্টের আমরা দেখবো, যে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে। এখন কোশ্চেনটা হচ্ছে কোন বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তো আমরা বেসিক্যালি কি করব, প্রতিটা বিন্দু ধরে ধরে এখানে বসাই দিব। বৃত্তের বাইরে হলে কি দূরত্ব অনেক বড় হয়, তাই না? এখন দূরত্ব বড় হলে কি হবে, আমরা গ্রেটার দেন সাইন দিব। যে গ্রেটার দেন সাইন দিয়ে আমরা দেখবো যে যদি এটা 0-র চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে বেসিক্যালি আমরা ওই বিন্দুটাকেই সঠিক উত্তর হিসেবে ধরে নিব। এখন দেখো এই বিন্দুটা বসায় দিই, মানে এখান থেকে কি পাবো দেখো,
1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মানে -6 প্লাস 4 মাইনাস হচ্ছে 12, এই জিনিসটা পাবো। এটা একটু ক্যালকুলেট করি, দেখো তো কত হয়। 1 আর 1 2 মানে 1 1 যোগ করলে 2, এটার সাথে 6 6 6 কাটা, তাহলে হচ্ছে -12। -12 হচ্ছে 0-র চেয়ে ছোট, কিন্তু আমার তো চাচ্ছে হচ্ছে বাইরে অবস্থিত হতে হবে। আমার তো চাচ্ছে বাইরে, বাইরে অবস্থিত মানে গ্রেটার দেন 0 হওয়া লাগবে আমাদের। এখন দেখো আমরা অলরেডি একটা বের করলাম, এটা হচ্ছে না, নেক্সট ট্রাই করি। এটা মনে করে এখান থেকে বসে মানে বের করতেছি আমরা, এটা হবে 4 প্লাস হচ্ছে 4 -2 ইন্টু -6 কত, এটা হচ্ছে +12, 2 ইন্টু হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 8 হবে, মাইনাস হচ্ছে 12। এটা ক্যালকুলেট করি, দেখি তো কি হয়। 12 12 কাটা 8, আর 8 যোগ করলে কত হবে, 8 8 যোগ করলে 16 হবে। এইটা কিন্তু দেখো আমাদের গ্রেটার দেন 0 হচ্ছে। তো অ্যাডমিশন টাইমে বেসিক্যালি আমরা কি করব, বেসিক্যালি আমরা কোনো মানে সবগুলো অপশন জাস্ট ফার্স্টে তাকাবো। দেখো বাকিগুলোতে এমন কোনো অপশন নাই যে সবকটি সঠিক বা কোনোটি সঠিক নয়, এরকম যদি না থাকে, যে সবগুলো যদি ইউনিকলি কিছু অপশন থাকে, এবং যদি দেখো যে এটা তোমাদের মিলে গেছে অলরেডি, তাহলে এটা দাগে দিবা, বাকিগুলোতে কিন্তু আর চোখে বোলাবা না, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি শিখলাম, আমরা বেসিক্যালি যেটা করছি এই বিন্দুটাকে ধরে এখানে বসাই দিচ্ছি, যে এক্স এর জায়গায় -2, আচ্ছা ওয়াই এর জায়গায় +2 বসাই দিছি, এক্স এর জায়গায় -2 বসাই দিছি, ওয়াই এর জায়গায় +2 বসাই দিছি। ক্যালকুলেট করে দেখলাম যে আমাদের কত আসে, আমাদের হচ্ছে 16 আসে। 16 হচ্ছে 0-র চেয়ে বড়। কেন আমি বড়টা নিচ্ছি, কারণ আমাদের তো লাগবে বৃত্তের বাইরে অবস্থিত। বৃত্তের বাইরের জন্য এই যে গ্রেটার দেন 0 এই জিনিসটা হোল্ড করা লাগবে বেসিক্যালি। এই যে এটা গ্রেটার দেন 0 হয়েছে বলে এটা হবে আমাদের সঠিক উত্তর। সো এইটা লাস্টে দুইটা আর চেকই করা দরকার নেই, মনে করো চেকই করা দরকার নেই। এতে হচ্ছে তোমাদের বেসিক্যালি টাইমটা বাঁচবে আসলে। নয়তো হচ্ছে দেখবা যে তোমরা এটা বের করছো, পরেরটাও বের করতে গেলে মানে শুধু শুধু বের করা হবে। ঠিক আছে, শুধু শুধু কেন বের করবো, কারণ আমাদের তো অনেক অল্প টাইম। অল্প টাইমে কিন্তু তোমাদের আসলে অনেক অনেক হচ্ছে অ্যান্সার করতে হবে, মানে যে যত হচ্ছে অ্যাকুরেসি ঠিক রেখে যত বেশি দাগাতে পারবা তোমরা হচ্ছে দাগাবা আর কি। আরেকটা কোশ্চেন, এটা খুব সোজা আসলে। দেখো এটা কি, এটা একটা আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে। কোশ্চেনে বলতেছে বক্ররেখাটি কোন বিন্দু দিয়ে যায়। এইখানে আসলে তোমাদের হচ্ছে দুইটা সঠিক উত্তর থাকার কথা। ঠিক আছে, সঠিক উত্তর হবে, মনে করে যে এটা যদি বসাও দেখবো যে এটা মিলবে না। দেখো আমি একটা বসায় দেখাইতেছি, যে এটাকে বসাইতেছি, আমি ভেঙেই দেখাই, নয়তো অনেকে হয়তো বা বুঝতে পারবে না। যেমন মনে করে যে -5 বসাচ্ছি, 3 বসাচ্ছি, হ্যাঁ, সমান সমান কত আসে, সমান সমান হচ্ছে 25 + 9। 25 আর 9 যোগ করলে কত হয়, 25 আর 9 যোগ করলে 34 হয়। 34 কি 37 এর সমান? 37 তো হওয়া লাগবে আমাদের, না সমান না। দেখবো যে এটা মিলবে না, দেখবো যে এটাও মিলবে না। তো এইটা বেসিক্যালি আমাদের এইটাও মিলবে, আর বেসিক্যালি আমাদের এইটাও মিলবে। তোমরা চাইলে চেক করে দেখাইতে পারি, মনে করো সি, আমি চেক করে দেখাই তোমাদের। এক্স এর জায়গায় 5 বসাও, ওয়াই এর জায়গায় এটা বসাও, সমান দেখো কত হয়, 25 প্লাস 4 × 3 কত হয়, 12, এটা 37। আমাদের দরকারও কিন্তু 37। সো এটা কিন্তু মিলতেছে, দেখবো যে এটাও মিলতেছে। তো একটু আগে তো আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি কি শিখাই দিছি, তোমাদেরকে শিখাই দিছে আসলে তোমাদের সব হচ্ছে চেক করে টাইম লস করার কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি যেটা অপশন টেস্ট করে যেটা ফার্স্টে সঠিক উত্তর পেয়ে গেছো ওইটা দেখায় দাও। ঠিক আছে, তো ফার্স্টে চেক করে আমরা বেসিক্যালি হচ্ছে এটা পাইতেছি, তাহলে এটা হচ্ছে আমরা চোখ বন্ধ করে দাগাই দিব। লাস্টেটা আমাদের আর চেকও করা দরকার নাই। বাই দা ওয়ে, এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিই। যদি মনে করো তোমাদের একটা যদি অপশন ই থাকতো, অপশন ই থেকে যদি বলতো যে সি ডি, সি আর ডি দুইটাই অ্যান্সার, তখন কি করতাম, তখন কিন্তু আমাদের এই অপশন ই দাগাইতে হইতো। ঠিক আছে, যদি যদি থাকতো মানে এটা দিতাম যদি এরকম থাকতো। তো এইটা একটু মাথায় রাখো সবাই, কারণ হচ্ছে আমাদের অ্যাডমিশনে এরকম একটু প্যাঁচাই দেয়, যে অপশন গুলোর মাঝে একটু প্যাঁচাই দেয়, যে তোমার মাল্টিপল হচ্ছে সঠিক অ্যান্সার হইতে পারে, তখন হয়তো বা এমন একটা অপশন আছে যেখানে হচ্ছে তোমার আসলে দুইটা হচ্ছে ঠিক অ্যান্সার, তখন হচ্ছে যেটা মাল্টিপল দিতেছে সঠিক অ্যান্সার ওইটা আমরা দেখাবো। আর এটা তো অ্যাকচুয়ালি মেইন কোশ্চেনটা ছিল না, মেইন কোশ্চেনটা তোমরা সি তে সঠিক উত্তর পেয়ে গেছো, সি দাগাই দিবা, ডি আসলে আর চেক করা দরকার নেই, যদিও হচ্ছে ডিও হচ্ছে আমাদের এটা স্যাটিসফাই করে আর কি। এরপর আমরা নেক্সট ইয়েতে চলে যাব, নেক্সট টাইপে চলে যাব। দেখো এখানে কি বলা হয়েছে,
বৃত্তের উপরের কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করা। এটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি তার ছিল একবার। তো এটা আসলে খুব সহজ, ঠিক আছে, ওই কারণে হচ্ছে খুব বেশিবার আসে না, বাট এইটা থেকে কিছু কঠিন ম্যাথ বানানো যায়, সেটা আমরা একটু সামনে দেখবো, ওগুলা কিন্তু আসে। তো ওগুলা পারার জন্য তোমাদের আসলে এই থিওরিটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে যে আমরা কোন ট্রিক্স অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করতে পারি। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের থিওরি। এই থিওরিটা হচ্ছে অনেকটা এরকম। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তটা হচ্ছে কোনটা, এই বৃত্তটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এইটা। এখন এই বৃত্তের উপরে মনে করো একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে এইটা। এখন দেখো, এই বিন্দুতে স্পর্শক আঁকতে চাইলে আমরা চোখ বন্ধ করে কি করব, চোখ বন্ধ করে এটা করব যে এক্স স্কোয়ারের জায়গায় আমরা এক্স ইন্টু এক্স ওয়ান বসাবো। সেটাই হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স ইন্টু এক্স ওয়ান। তারপর দেখো কি করি, তারপরে ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। তাহলে এটা দেখো ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। টু জির জায়গায় টু জি থাক, সিঙ্গেল এক্স যারা যারা আছে সিঙ্গেল এক্স এর জায়গায় এইটা, সিঙ্গেল এক্স এর জায়গায় এইটা, এই যে ওইটাই লিখছি যে এক্স এর পরিবর্তে এই জিনিসটা আমরা লিখবো। তাহলে ওয়াই এর পরিবর্তে কি লিখবো, ওয়াই এর পরিবর্তে এই যে এখানে ছিল ওয়াই, ওয়াই এর পরিবর্তে বেসিক্যালি আমরা এটা লিখবো, এই যে ওয়াই এর পরিবর্তে এটা লিখবো। এটা বসে লিখলেই যেটা পাবো সেটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। সো এইভাবে করে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো আর কি। আর আরেকটা টেকনিক আছে, ওই টেকনিকটাও আমি তোমাদের বলে দিই। যে মনে করো একটা বৃত্ত দেওয়া আছে, তোমরা আসলে যে এই ইকুয়েশনটা বের করতে চাচ্ছ। এখন দেখো, আমরা তো বৃত্ত জানি, তার মানে কেন্দ্র জানি, তাই না। এখন এই ইকুয়েশনটা এই বিন্দুতে হচ্ছে স্পর্শ রাখতে চাচ্ছ। এখন চিন্তা করে দেখো, মনে করো তোমরা সি জানো, এটা সি, এটা ডি। তোমরা হচ্ছে সি জানো, তোমরা হচ্ছে ডি জানো, তোমরা হচ্ছে সিডি বের করতে পারবা, মানে সিডি এর ইকুয়েশনটা বের করতে পারবা। বলে রাখি, ইকুয়েশনকে তোমরা চাইলে শর্টকাটে এইভাবে লিখতে পারো, মানে আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। সো সিডি এর ইকুয়েশনটা বের করতে পারো, এই যে সিডি এর ইকুয়েশন বের করে ফেললাম। সিডি এর ইকুয়েশন যদি বের করে ফেলি, তাহলে মনে করো ডি স্পর্শক, ডি স্পর্শকটা কি, ডি স্পর্শকটা হচ্ছে লম্ব, ডি হচ্ছে সিডি এর উপর লম্ব। তাহলে তোমরা কিন্তু ডিই এটাও বের করে ফেলতে পারবা। সো এটা হচ্ছে একটা টেকনিক, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা ইউজ করা বেটার, কারণ তোমাদের আসলে টাইম বাঁচবে। এটা দেখি, এটা হচ্ছে আমরা বেসিক্যালি এখন সলভ করব। দেখো এই জায়গায় এটা দেখে দেখে কি করব, এক্স ইন্টু এক্স ওয়ান বসাইতাম। এক্স ওয়ান কত, এটা হচ্ছে 4, -11। এই যে এক্স ইন্টু একটা এক্স লিখবো আর একটা এক্স এর জায়গায় 4 বসাই দিব, মানে এক্স এর ভ্যালুটা বসাই দিব। একটা ওয়াই লিখবো, একটা ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালুটা বসাই দেব, -3। সিঙ্গেল এক্স এর জায়গায় কি করবো জানি, সিঙ্গেল এক্স এর জায়গায় আমি হচ্ছে অ্যাভারেজটা নিব, যে এক্স আর এক্স এর ভ্যালু তার অ্যাভারেজ, মানে 2 দিয়ে ভাগ করা, মানে অ্যাভারেজ নেওয়া। তারপরে কি আছে, +10। সিঙ্গেল ওয়াই এর জায়গায় আমি অ্যাভারেজটা নিব, যে ওয়াই -11 ডিভাইডেড বাই 2। লাস্টে কি আছে আমাদের, লাস্টে হচ্ছে আমাদের আছে হচ্ছে 15 = 0। এখন জাস্ট বেসিক্যালি আমাদের একটা গুণ করতে হবে, যে 4x - 11y, এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে 3/2x। এটা আমরা যদি কাটাকাটি করি 2 পাবো, 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে -6 পাবো। আর ওখান থেকে আমরা পাবো হচ্ছে 10/2 মানে 5, তাহলে হচ্ছে 5y মাইনাস হচ্ছে 55। কিভাবে, 5 × 11 হচ্ছে 55। আর লাস্ট হচ্ছে আমাদের 15 ছিল। তাহলে কি আসে দেখো, পুরো জিনিসটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কারণ এই 2 দেখতে ভালো লাগতেছে না, তাছাড়া অপশন গুলাতেও কিন্তু আমাদের 2 নাই, তাই না। তাহলে 2 দিয়ে ইয়ে করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হয়ে যাবে 8x। তারপরে হচ্ছে 22y -3x -12, আর হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। আর এখানে একটু তাড়াতাড়ি করি, 55 আর 15 যোগ করলে কত হয়, 55 আর 5 যোগ করলে 60, আরো 10 যোগ করলে হচ্ছে তোমাদের 70 হয়। তাহলে এখানে আমি 70 হইতো, 70 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 140 হয়, ওইটা আমি লিখলাম। এখন দেখো তাহলে কি আসে, তাহলে হচ্ছে আমাদের 8x 3x, তাহলে 5x আসে, 22y 10y, তাহলে -12y আসে, 144। আর এখানে আছে 12 করলে হচ্ছে 152 আসে।
তাহলে দেখো সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে আমাদের এই যে এইটা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে করে তোমরা করতে পারো, অথবা তোমরা চাইলে যে আগের স্লাইডটায় আমি হচ্ছে বেসিক্যালি এখানে যে জিনিসটা দেখাই দিলাম এইভাবেও করতে পারো। যাদের হচ্ছে মনে করো সরলরেখা চ্যাপ্টারটা অনেক বেশি পছন্দ বৃত্তর চেয়ে, তারা তো মনে করো যে লম্বরেখার সমীকরণ, তারপরে হচ্ছে একটা থেকে একটা দূরত্ব বের করা, এইসব জিনিস তো তোমরা ইজিলি করতে পারো। তখন হচ্ছে লম্বরেখার সমীকরণ দিয়ে তোমরা বেসিক্যালি ডি ইকুয়েশনটা বের করে ফেলতে পারবে আর কি। বাট আমি সাজেস্ট করবো এটাই করো, কারণ এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড আছে, কোনো ঝামেলা টামেলা নাই আর কি। আর এখানে তোমাদের একটা জিনিস আমি একটু বলে রাখি, মনে করো যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান মনে করো 9, এটা দেওয়া আছে, ঠিক আছে। সো আমাদের তাহলে সঠিক উত্তর কোনটা হলো, এটা হলো। আর এখানে আমি যেটা দেখাইতে চাইতেছিলাম তোমাদেরকে, যে মনে করো এখানে একটা বিন্দু দেওয়া আছে, মনে করো কোশ্চেনে বললো যে এই বৃত্তের এই বৃত্তের মনে করো বৃত্তটা আমি যদি একটু ভালো করে আঁকি, এই যে এটা হচ্ছে বৃত্তটা, এই বৃত্তের মনে করো 10,3 বিন্দুতে স্পর্শক বের করো, স্পর্শক বের করো। এবং মনে করো অপশন এ তে একটা ইকুয়েশন দেওয়া আছে, অপশন বি তে একটা ইকুয়েশন দেওয়া আছে, অপশন সি তে একটা ইকুয়েশন দেওয়া আছে, অপশন ডি তে আছে মনে করো নো আনসার, অপশন ডি তে আছে নো আনসার। তাহলে মনে করো বেশিরভাগ স্টুডেন্ট কি করবা, বেশিরভাগ স্টুডেন্ট করবা হচ্ছে এই যে টেকনিকটা শিখাই দিচ্ছি, যে এই যে এক্স এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স এর ভ্যালু, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই এর ভ্যালু সমান সমান হচ্ছে 9। দেখা যাবে যে মনে করো এটাও একটা সঠিক উত্তর হিসেবে মনে করো মানে একটা অপশন হিসেবে আছে যে এইটা। এবং তোমরা তো খুব খুশি, তোমরা খুশি হয়ে ধুম করে এটা দাগাই দিবা, ঠিক আছে। তো এইভাবে দাগানো যাবে না। তার রিজনটা হচ্ছে এই যে আমাদের আসলে না ফার্স্টে চেক করে নেওয়া উচিত। মনে করো এই ওইটাতে চেক করা লাগতেছে না, কারণ ওইটা অ্যাকচুয়ালি ওই বিন্দুটা বৃত্তের উপরে ছিল। মানে বিন্দু বৃত্তের উপরে থাকা মানে কি, মনে করো এই যে এটা, এই বৃত্তটা আমি আঁকছি, এটার ব্যাসার্ধ হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 3, মানে 3,0 আর কি। এখন দেখো 10,3টা হচ্ছে মনে করো এইটা, 10,3 হচ্ছে মনে করো এইটা, এটা। এখন এইখানে তুমি স্পর্শক আঁকবা, এটা কি আঁকা সম্ভব বলো তো? এটা কিন্তু আঁকা সম্ভবই না। তো এইটাতে পার্টিকুলার এই ম্যাথটাতে আমি যদি এরকম করে একটা বানাই, তাহলে এটা সঠিক উত্তর কোনটা হওয়া উচিত? এটা সঠিক উত্তর হওয়া উচিত কিন্তু নো অ্যান্সার, ঠিক আছে। কারণ কি, কারণ এই বিন্দুটা কিন্তু বৃত্তের উপরেই না। যদি বৃত্তের উপরেই না থাকে তোমরা স্পর্শকের সমীকরণ কেন বের করবা? হুম এইটা যদি যেটা বের করতেছো সেটা বেসিক্যালি এরকম একটা জিনিস, হ্যাঁ এটা কিন্তু বৃত্তের বাইরে দিয়ে যাইতেছে। মনে করো বেসিক্যালি তোমরা এই ইকুয়েশন দিয়ে বেসিক্যালি এই ইকুয়েশনটা দিয়ে বেসিক্যালি এই লাইনটা স্ট্রেট লাইনটা বের করতেছো, এই স্ট্রেট লাইনটা কি স্পর্শক? না, এটা তো স্পর্শক না। তো ফার্স্ট জিনিসটা কি, ফার্স্ট অফ অল যদি এরকম জিনিস থাকে যে নো অ্যান্সার একটা অপশনে থাকে, তাহলে তোমাদের যেটা করতে হবে ওই বিন্দুটা বৃত্তের উপরেই আছে কিনা ওইটা কিন্তু চেক করে নিতে হবে ফার্স্ট। দেন আমি যে টেকনিক তোমাদেরকে শিখাই দিলাম ওইটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করে দেবে আর কি। আশা করি বুঝতে পারতেছো, কোনো কনফিউশন নাই। এরপর চলো নেক্সট টাইপে আমরা চলে যাই। নেক্সট টাইপটা কি, বৃত্তের বাইরে থেকে একটা আমি হচ্ছে বৃত্তের বাইরে থেকে আমি হচ্ছে একটা স্পর্শক টানবো। এটা এভাবে একটা টানা যায়, এভাবে একটা টানা যায়, দুইটা স্পর্শক টানা যায়। এটা মনে করো পি, এটা হচ্ছে টি স্পর্শ বিন্দু। এই পিটি এর দৈর্ঘ্য বা পিটি এর সমীকরণ, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে ডিসকাস করব। এটা কিন্তু অনেকবার আসে, তো এটা কিন্তু তোমাদের ভালো ইম্পর্টেন্ট। ওই কারণে দেখো 2 স্টার দেওয়া। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে দেখো 1 2 3 বার আসছে, জাহাঙ্গীরনগরে 1 2 বার আসছে, খুলনাতে হচ্ছে 1 বার আসছে। সো ভালো ইম্পর্টেন্ট, সো এটাতে তোমাদের একটু জোর দিতে হবে। এটা খুব সোজা আসলে, আমি শিখাই দিব তোমাদের। তো ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে আমাদের মনে করো এটা কি, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। এই যে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের একটা স্পর্শক আমি যদি এখান দিয়ে টানি, এটার করসপন্ডিং একটা ছবি আমি এঁকে দিই। মনে করো এটা এটা হচ্ছে আমাদের বৃত্তটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস হচ্ছে c সমান সমান 0, এটা এঁকে দিলাম। এখন মনে করো এখান থেকে আমি একটা স্পর্শক টানতে যাচ্ছি, এটা মনে করো পি, x1 x1 y1। এখান থেকে আমি একটা স্পর্শক টানতে চাচ্ছি, স্পর্শকটা মনে করো এরকম।
এটার নাম দিলাম, একটা যেহেতু পি দিয়ে দিচ্ছে এটা আর পি দেওয়া যাবে না, এটার নাম চেঞ্জ করে দিতে হলে এটার নাম দিলাম মনে করো টি। তো এই যে টি, পিটি, পিটি এর দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য মানে পিটি এর দৈর্ঘ্য আমাদের এখানে। স্পর্শকের দৈর্ঘ্যটা আমরা হচ্ছে এইভাবে বের করব। এটা কি হইলো দেখো তো, এই ইকুয়েশনটা এখানে না, জাস্ট কি করছে, এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1, এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1। এটা দিয়ে কি শেষ না? এটা দিয়ে কিন্তু শেষ না, আরেকটা জিনিস আসছে যেটা কিন্তু অনেকেই ভুল করে। একটা কিন্তু আমাদের এখানে রুট ওভার আছে, তো এই রুট ওভারটা কিন্তু তোমাদেরকে হচ্ছে দিতে হবে। এই যে দেখো রুট ওভারটা দেওয়া আছে। আর সো রুটের ব্যাপারটা তোমাদের একটু মাথায় থাকা লাগবে, যে রুট করা লাগবে, এটা একটা নাম পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে বৃত্তটাকে কিন্তু আদর্শ রূপে নিতে হবে। মানে কি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহ 1 থাকতে হবে, তাহলে হচ্ছে রুটের জিনিসটা ভুলা যাবে না, আর আদর্শ রূপে রাখতে হবে এই জিনিসটাকে, তো এইটাও কিন্তু তোমাদের ভুলা যাবে না। আর এই কনসেপ্টটা কিন্তু তোমাদের আসলে বেসিক্যালি ক্লাস 9-10 ছিল, যে কি মনে করো এম ঢাল বিশিষ্ট, আর মনে করো এই বিন্দু দিয়ে যাচ্ছে, ওই ওই রেখার সমীকরণ তোমরা হচ্ছে এই যে এরকম ভাবে পড়ছিলা। কেউ কেউ এভাবেও পড়তে পারো, অনেকে আবার এভাবেও পড়তে পারো, একই জিনিস আসলে। কিভাবে একই জিনিস, আর গুণ করে দাও, দেখবো যে একই জিনিস হয়ে যাবে। ঠিক আছে। আর রেখাটি স্পর্শক হবে যদি বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব সমান সমান বৃত্তের ব্যাসার্ধ হয়। এটা কিন্তু তোমাদের আগের ক্লাসে আমি একদম অনেকগুলো ম্যাথ করাই দিচ্ছি, হ্যাঁ, লেকচার 2-তে ছিল এটা। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে না, যে এটা যদি একটা বৃত্ত হয়, স্পর্শক টানলাম, এখান থেকে এটার স্পর্শকের দূরত্ব কত, স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান, ওইটাই কিন্তু বেসিক্যালি এখানে বলা হয়েছে। চলো, আমরা থিওরি অনেকক্ষণ পড়লাম, এখন একটা ওই টাইপের ম্যাথ আমরা করব। এখানে বেসিক্যালি বলা আছে কি, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তারপর মূল বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত একটি স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে এত একক হলে নিচের কোণটি সত্য। নিচের কোণটি সত্য, ওইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে তোমরা চাইলে বৃত্তটাকে এইভাবে ধরে নিতে পারবা, বা এটা আরেকটা সহজ উপায় হচ্ছে তোমরা গ্রাফ দিয়ে আঁকতে পারো। আমি পরেরটা গ্রাফেরটা পরে দেখাচ্ছি। মনে করো বৃত্তটাকে তোমরা এইভাবে ধরে নিতে পারো যে এ স্কোয়ার, এটা 2x প্লাস 2x না, এটা -2x হবে, আর বেসিক্যালি এটা হবে তোমাদের 4y প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আমাদের ধরলাম বৃত্তের সমীকরণ। এই এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো বুঝছি, এইগুলো কিভাবে পাইলাম দেখো তো। এই যে এই দুইটা থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো না আমরা। এই যে এটাকে -2 দিয়ে ভাগ করে কত হয়, 1, 1ই দেওয়া আছে। আর এটাকে ধরো, এটা -4 হবে, তো -4 কে আমরা যদি -2 দিয়ে ডিভাইড করি কত পাবো, 2 পাবো। সো আগের দিন এটা কিন্তু করানো হয়েছিল, যে একটা ইকুয়েশন থাকলে কিভাবে আমরা কেন্দ্রটা বের করে ফেলতে পারি, তাহলে কেন্দ্র থাকলে ইকুয়েশন কিভাবে ধরতে হয় সেটাও আমরা লিখতে পারবো। এটা লিখলাম। কোশ্চেনে বলতেছে মূল বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এত, তাহলে মূল বিন্দু থেকে হলে এটা 0, 0, 0, 0, এটা হচ্ছে সি। এটার ভ্যালু কত, এটার ভ্যালু কোশ্চেনে বলা আছে কত, 2। বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু হচ্ছে তোমাদের 4 হবে। সি এর ভ্যালু যদি 4 হয়, দেখো তো সবাই খুব মনোযোগ, সি এর ভ্যালু যদি 4 হয় তাহলে কি হয়, সি এর ভ্যালু 4 হলে এইটা হয়, সি এর ভ্যালু 4 হলে এইটা হয়। এখন দেখো এখানে আমরা দেখতে পাবো যে 2f স্কোয়ার মাইনাস সি, এটার ভ্যালুটা চেক করো তো, দেখো তো সবাই এটার ভ্যালুটা কত আসতেছে, এফ এর ভ্যালু কত, এফ হচ্ছে এটা, এটাকে 2 দিয়ে ডিভাইড করে যেটা হয় ওটা হচ্ছে এফ, এফ এর ভ্যালু হচ্ছে -2, -2 এখানে বসাও, তাহলে এখানে হয়ে যাবে তোমাদের 4 মাইনাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 4, 0। আচ্ছা সবাই একটু মনে করে দেখো তো, আগের ক্লাসে কি পড়ানো হয়েছিল, যে এই ভ্যালুটা আমি কত পাইলাম, এই ভ্যালুটা হচ্ছে আমি 0 পাইলাম। এই ভ্যালুটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে কি হয়, ওয়াই অক্ষের ছেদাংশ 0, তাই না? ওয়াই অক্ষের ছেদাংশ যদি 0 হয়, এই যে মনে করো এরকম ওয়াই অক্ষের ছেদাংশ যদি 0 হয়, তাহলে বৃত্তটা কি করতেছে, ওয়াই অক্ষকে আমাদের স্পর্শ করতেছে, তাই না? আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ 0, তাই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমরা চাইলে গ্রাফ দিয়েও আঁকতে পারো, তোমরা যদি একদম অ্যাকুরেট একটা গ্রাফ আঁকো, অনেকে পারো, জাস্ট গ্রাফই করতে পারবা, গ্রাফটা আঁকা ছোটখাটো করে,
ওটা আঁকলেও দেখবো যে বৃত্তটা আসলে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। তোমরা চাইলে এই প্রসেসও করতে পারো, তোমরা চাইলে ওই প্রসেসও করতে পারো, কোনো সমস্যা নাই। সেম টাইপের আরেকটা ম্যাথ, এটা একটু ইজি আর কি। যেই বিন্দু হতে এইটার স্পর্শকের দৈর্ঘ্য কত। অনেকেই ধুমধাম করে যে ভুলটা করো, 7 এর ভ্যালু মানে এক্স এর জায়গায় 7 বসে দাও, ওয়াই এর জায়গায় 2 বসে দাও, এটা করা যাবে না। কেন যাবে না বলতো? একটু আগে আমি কি শিখাইছি, আমি দুইটা পয়েন্ট এখানে শিখাইছি দেখো। এই যে শুরুতে হচ্ছে রুট দেওয়াটা ভুল করা যাবে না, আর এটা হচ্ছে আদর্শ রূপে নিতে হবে। তো আমাদের এই যে ম্যাথে দেখো এই ইকুয়েশনটা, এটা কি আদর্শ রূপে আছে? এটা কিন্তু নাই। তাহলে এটাকে আমরা একটু আদর্শ রূপে কষ্ট করে নিই। জাস্ট 2 দিয়ে আমরা ডিভাইড করে দিলে আসলে এটা আদর্শ রূপে চলে আসবে। তো আমি পুরা ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন দেখো এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তাইলে এক্স এর জায়গায় 7 বসাই দিব, ওয়াই এর জায়গায় 2। তাহলে কত আসতেছে দেখো, এটা হচ্ছে 49 প্লাস 4 প্লাস হচ্ছে মনে করো এটা হচ্ছে 2.5। 2.5 এর সাথে আবার 7 গুণ আছে, তাহলে একবারে আমি গুণ করে ফেলি। তাহলে হচ্ছে 5 সাথে কত, 35, 35 কে 2 দিয়ে ভাগ করতেছি, প্লাস 1 মাইনাস হচ্ছে 15/2। 49 একে 50, আর 4 কত, 54। আর এই দুইজনের মধ্যে একটা লসাগু করে দাও। 35 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 35 থেকে 15 বিয়োগ করলে মনে করো 20 হয়, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে √64, √64 মানে কত? √64 মানে হচ্ছে আমাদের 8। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে 8 আর কি। সেটা খুব সোজা ছিল, আশা করি বুঝতে পারছো। তো এখানে কি পয়েন্টটা কি, কি পয়েন্টটা হচ্ছে আদর্শ রূপে নিতে হবে। এটা সবাই মাথায় রাখবা যে আদর্শ রূপে নিতে হবে, আদর্শ রূপে নিতে হবে। সো এটা মাথায় রাখতে দেখবো যে তোমাদের আসলে ম্যাথ ভুল হবে না। আর একটা জিনিস, ক্যালকুলেশনটা তুমি একটু ট্রাই করবা বাসায় একটু ফাস্ট করে, ঠিক আছে। আমি না হয় একটু বিস্তারিত দেখাচ্ছি, তোমরা তো আর রাফ করার সময় বিস্তারিত করবা না, তোমরা আসলে খুব তাড়াতাড়ি মাথায় ক্যালকুলেশন করে ফেলতে পারবা। তো এই মাথায় ক্যালকুলেশন আসলে তোমরা এখন থেকে একটু প্রিপারেশন নাও, ঠিক আছে। কারণ কারণ হইতেছে মনে করো তোমাদের যেখানে যেখানে মনে করো ক্যালকুলেটর অ্যালাউড, তোমরা যদি ক্যালকুলেটর টাইপ করো দেখবে যে টাইপ করতেই হইতেছে তোমাদের অনেক টাইম চলে যাইতেছে ক্যালকুলেটর বাটন প্রেস করতে করতে। তো এই জিনিসগুলো তোমরা যদি মাথায় সলভ করে ফেলতে পারো, দেখা যাবে যে যেগুলোতে তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড ওখানেও হইতেছে তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতেছো, তোমাদের ওখানেও কিন্তু টাইমটা বেঁচে যাবে আর কি। আচ্ছা, আরেকটা ম্যাথ, এই বিন্দু থেকে ওই বৃত্তি অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। আবার সেম জিনিস, এটা কিন্তু আদর্শ রূপের নাই। এখন মনে হতে পারে যে কেন নাই, তার রিজন হচ্ছে সবকিছু লেফট সাইডে নাই, ওই কারণে নাই। তো আমরা বেসিক্যালি সবকিছুকে লেফট সাইডে নিয়ে আসবো। তো সবকিছুকে আমি লেফট সাইডে আনছি, এখন ভ্যালু বসায় দাও। সুতরাং স্পর্শক এটার দৈর্ঘ্য হচ্ছে 1 বসাও, তারপর ওয়াই এর ভ্যালু 3 বসাও। তাহলে কত আসে? এটা হচ্ছে 1 প্লাস 9 মাইনাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে 3, তাহলে 10। আর এটা তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের √7। একটা জিনিস খেয়াল করো, যারা হচ্ছে রুটটা দিতে ভুলবা না, তারা কি করবে, তারা হচ্ছে ভুল করে এটা সঠিক উত্তর দাগায় দিবা, কিন্তু তোমাদের আনফরচুনেটলি ভুল হয়ে যাবে। সো এখানে যে জিনিসটা হচ্ছে সব লেফটে থাকবে, যে কি পয়েন্ট আমরা শিখলাম যে সব লেফট সাইডে থাকবে, সব লেফটে থাকবে মানে ইকুয়েশনে। আর একটা কি জিনিস শিখলাম, একটা জিনিস শিখলাম হচ্ছে রুট ভুলা যাবে না, এটা রুট থাকবে, যে রুট আছে ওই জিনিসটা দিতে হবে তোমাদের। আশা করি এই জিনিস, এই দুইটা কি পয়েন্ট তোমরা ভুলবা না। এরপর আরেকটা, এটাও আসলে সেম, ঠিক আছে। তোমাদের আসলে আদর্শ ফর্মে নিয়ে যেতে হবে, তো আদর্শ ফর্মে নিয়ে যাই দেখি। আদর্শ ফর্মে নিয়ে গেলাম, এখন জাস্ট ভ্যালু বসাই দিই। একটা রুট দিতে হবে যেহেতু স্পর্শকের দৈর্ঘ্য চাইছে, দেন এক্স এর আর ওয়াই এর ভ্যালু গুলা। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে -1। তো এই প্লাস মাইনাস এর ব্যাপারগুলো একটু সতর্ক থাকতে হবে তোমাদের। এখন দেখো আমাদের অনেক কিছু কাটাকাটি করা যায়, কাটাকাটি কি করা যায়, এটা এটা কাটাকাটি করলাম,
1 আর 1 যোগ করে 2, 2 থেকে 3/2 বাদ দিলাম, তাহলে এখানে থাকবে তোমাদের হাফ। তাহলে কত আসতেছে 1/√2। তাহলে আমাদের সঠিক উত্তর কত? আমাদের সঠিক উত্তর হচ্ছে 1/√2। অনেকে আসছো যে মনে করো এটা এগুলো ক্যালকুলেটর ছাড়া করতে পারো না। এগুলো আসলে তোমাদের আসলে মাথায় সেট করে ফেলতে হবে। যেমন মনে করো এটা আমি আসলে কিভাবে করছি, এটা আসলে আমি এভাবে করছি যে 3/2 মানে কি 1.5, 2 থেকে 1.5 বাদ দিলে কি হবে 0.5, তাই না? 2 থেকে 1.5 বাদ দিলে 0.5 হবে, ওটি তো লিখছি। তো এইভাবে করে তোমরা আসলে খুব ফাস্ট করতে পারবা ক্যালকুলেশন। আর অ্যাডমিশনে আসলে ফাস্ট করার বিকল্প নাই। মানে তুমি যত দ্রুত সবচেয়ে বেশি অ্যাকুরেট অ্যান্সার করতে পারবে ততই তোমার জন্য আসলে ভালো। এখানে আরেকটা দেখো, সেম টাইপের কোশ্চেন, বাট এখানে আগেরটার সাথে এটা একটা পার্থক্য হচ্ছে এখানে একটা মাইনাসের ইয়েতে, এই যে এখানে দেখো +3y ছিল, এখানে হচ্ছে দেখো -3y আছে। মানে জাস্ট এই জায়গাটায় পার্থক্য, আর কোথাও কিন্তু পার্থক্য নাই। তাহলে এইটাই দেখো, আমরা একটু সলভ করি। শুরুতে আমরা এটাকে আদর্শ রূপে নিয়ে আসবো যে কিভাবে x² + y² -x/2 -3y/2 প্লাস হচ্ছে হাফ। কি করছি আমি জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দিছি পুরো ইকুয়েশনটাকে। এখন জাস্ট ভ্যালু বসাই দিই। তাহলে 1 + 1 -1/2 মাইনাস মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে। এই ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাদের খুব ফাস্ট করা লাগবে আসলে। এখন দেখো কি কি কাটাকাটি যায়। দেখো আমাদের এটা এটা কাটাকাটি যায়, আর কিছু কাটাকাটি যাবে না। তাহলে তোমাদের পড়ে থাকবে 2 + 3/2। এটা ক্যালকুলেশন করলে সবাই লসাগু করতে পারো আশা করি। লসাগু 2 হলে এখানে হবে 4। এটা তোমরা মনে করো যে ক্লাস 7 এ শিখছিলে ওই জিনিসগুলো আসলে প্লাস হচ্ছে 3। তাহলে কত আসতেছে √7/2। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে এটা √7/2। তো তোমরা হচ্ছে অনেকে হয়তো ভুলে গেছো, মনে করো যে ক্লাস 8 এর আগে কিন্তু তোমরা আসলে ক্যালকুলেটর ইউজ করতে পারতা না। তখন এই জিনিসগুলো তোমরা আসলে তোমরা নিজেরাই আসলে খুব সহজে সলভ করে ফেলতে পারতা। তো ওই জিনিসটাই আসলে তোমাদের নিয়ে আসতে হবে এখানে, যে আগে যে জিনিসটা পারতা ওই জিনিসটাই হচ্ছে আবার প্র্যাকটিস করা লাগবে তোমাদের অ্যাডমিশনের জন্য। আমাদের অনেক দূর হয়ে গেছে, আমরা হচ্ছে নেক্সট টাইপে যাব এখন। আমাদের নেক্সট টাইপটা খুব ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে 4-5 বার আসছে বিগত বছরগুলায়। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এগ্রিকালচারের গুচ্ছে আসছে, তারপরে সাস্টে আসছে কিন্তু এই টাইপের, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। তো এখানে কি বলছে কোশ্চেনটা, এটা হচ্ছে টপিকটা হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে, এরকম ভাবে স্পর্শ করতে পারে, বা মনে করো এইভাবে স্পর্শ করতে পারে, এটা হচ্ছে স্পর্শ। আর ছেদ কখন করে? ছেদ হচ্ছে মনে করে যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটাকে হচ্ছে আমরা বলতেছি ছেদ করতেছে ওইটাতে, আর এইসব কেস হচ্ছে আমাদের স্পর্শ করতেছে। এই বিভিন্ন টাইপ আছে স্পর্শ করার, হ্যাঁ। তো ওইগুলো আমরা একটু সামনে দেখবো, সামনে থিওরি লেখা আছে, আমাদের কোনো সমস্যা নাই। এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে আরেকটা বৃত্ত। তারা অনেক দূরে দূরে আছে, তারা টাচও করতেছে না, একে অপরকে কিছুই করতেছে না, অনেক দূরে দূরে। হম অনেক দূরে দূরে আছে। তাহলে তারা কিন্তু এদেরকে বলবো হচ্ছে, কালার চেঞ্জ করি, এই দুইটা বৃত্ত দেখতে পাচ্ছি তারা স্পর্শ করতেছে না, তারপরে ছেদও করতেছে না, তাহলে এটা হচ্ছে স্পর্শ বা ছেদ কিছুই করে না। মৌলিক অক্ষ কি জিনিস একটু পরে আমি আসতেছি। বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ মানে দুইটা বৃত্ত তারা বাইরে দিয়ে স্পর্শ করতেছে, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হইতেছে আমাদের বহিঃস্পর্শ। তো এই বৃত্তটা যদি স্পর্শ করে, দেখো এখান থেকে তোমার একটা সাধারণ স্পর্শক আছে কিন্তু, এই যে এখান থেকে এই যে সাধারণ স্পর্শকটা, এইটার ইকুয়েশন হচ্ছে মনে করো আমরা বের করতে চাই, এই সাধারণ স্পর্শকের ইকুয়েশন আমরা বের করতে চাই, তাহলে সেটা হচ্ছে আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। আমাদের বেসিক্যালি এই বৃত্তটার ইকুয়েশন দেওয়া আছে কোশ্চেনে, এই বৃত্তটার ইকুয়েশন দেওয়া আছে কোশ্চেনে। মনে করো এই বৃত্তটার ইকুয়েশন দেখতে এরকম, S1 সমান সমান হচ্ছে 0। S1 মানে কি? S1 এর মধ্যে x² + y² + 2g1x + 2f1y + c, মানে একটা বৃত্তের ইকুয়েশনে যা যা থাকে, বৃত্তের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যা যা থাকে S1 বলতে আসলে আমি ওইটাই মিন করতেছি। এটা আমি একটু লিখে দেই, S1 মানে বৃত্তের সমীকরণের লেফট হ্যান্ড সাইড, বৃত্তের সমীকরণের হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে
আমাদের S1, S2 কি, S2 হচ্ছে আরেকটা বৃত্তের লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে S1, এটা হচ্ছে আমাদের S2, মানে S2 সমান সমান 0, আর বামেটা হচ্ছে S1 সমান সমান 0। তো একটা বৃত্ত থেকে একটা বৃত্তের ইকুয়েশন যদি মাইনাস করে দিই, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো এটাই হচ্ছে তোমাদের এই সাধারণ স্পর্শক, যদি তার স্পর্শ করে। তারপরে এই কেসটায় দেখো, একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত ওভারল্যাপ করতেছে দুইটা বিন্দুতে, এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো এই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে এরা একে অপরকে ছেদ করতেছে। তো আগেরটার মতো আমরা যদি এটা বিয়োগ করে দিই, একটা S1 কে একটা বৃত্তের ইকুয়েশন, আর S2 কি, S2 হচ্ছে আমাদের আরেকটা বৃত্তের ইকুয়েশন। তো একটা থেকে আমরা যদি একটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যে দুইটা বৃত্তের মধ্যে কমন যে জ্যাটা আছে, সাধারণ যে, ওইটা বেসিক্যালি পাবো। যে দেখো এই যে এইটা, বেসিক্যালি আমরা এটা পাবো যে সাধারণ জ্যা। তো এটা হচ্ছে মৌলিক কক্ষ, এটাও মৌলিক কক্ষ। এই যে এখানেও যদি আমরা সেম কাজটা করি, যে একটা বৃত্ত থেকে একটা বৃত্ত বিয়োগ করে দিতেছি, তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে আমরা বেসিক্যালি এটা পাবো, যে এই লাইনটা পাবো, এটাকে হচ্ছে মৌলিক অক্ষ বলা হচ্ছে। তো ছেদ না করলে আসলে বা স্পর্শ না করে মৌলিক অক্ষের খুব একটা কাজে লাগবে না তোমাদের লেভেলের জন্য। তো আমরা বেসিক্যালি এই টাইপের আর এই টাইপই দেখবো সামনের অ্যাডমিশনের কোশ্চেন গুলাতে। এখন আমরা একটা জিনিস দেখছি, স্পর্শ করা। স্পর্শ করা দেখছি। এখন স্পর্শ আবার দুই ধরনের হতে পারে, ঠিক আছে? কি কি হতে পারে? তোমার হচ্ছে ভিতর দিয়ে স্পর্শ করতে পারে বা বাইরে দিয়ে স্পর্শ করতে পারে। এই কেসটা দেখো, যে আচ্ছা আগের কেসটা একটু মনে করে যে তোমাদের এটা ছিল বহিঃস্পর্শ, যে একটা বৃত্ত একটা বৃত্তর সাথে বাইরে দিয়ে স্পর্শ করতেছে। এখন দেখো এই জিনিসটা, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে ভিতর দিয়ে স্পর্শ করতেছে, মানে একটা বৃত্তের ভিতরে আরেকজন আছে। একটা বৃত্তের ভিতরে আরেকজন আছে। তো এই বিন্দুটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু, এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। সেম ভাবে হচ্ছে S1 - S2 দিয়ে আমরা হচ্ছে মৌলিক অক্ষ বা স্পর্শকের হচ্ছে আমি ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো। আর এখানে একটা জিনিস দেখো, C1 C2 মানে কি? C1 C2 মানে C1 হতে C2 এর দৈর্ঘ্য। C1 C2 মানে C1 হতে C2 এর দৈর্ঘ্য। C1 হতে C2 এর দৈর্ঘ্য, এই পুরো দৈর্ঘ্যটাকে দেখো তো, এই বিন্দুটা, যে এই বিন্দুটা কত অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে? দেখো R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। ওইটাই এখানে দেখো লেখা আছে। এটা কিন্তু তোমাদের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো কি শিখলাম? C1 থেকে C2 এর যে লাইনটা আছে, ওই পুরো লাইনটাকে দেখো দুইটা টুকরা করছে, একটা টুকরা R1 আর একটা টুকরা হচ্ছে R2। ওইটাই লেখা এখানে, আর কিছুই না। এটাতে দেখো, এটাতে বলা হইতেছে C1 থেকে C2। আমি যদি একটু ছবিটা আঁকি, এটা C1, এটা C1, এইটা C2। এই ছবিতে দেখো, এখানে দেখতে পাচ্ছি R1 হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের R1, এটা R1। R1 হচ্ছে তোমাদের পুরাটা। ছবিতে দেখো আমাদের R2 হচ্ছে এইটা, ছবিতে হচ্ছে R2 এইটা। তাহলে এই বিন্দুটা দেখো C1 C2 কে কি করতেছে? এই বিন্দুটা আমি হচ্ছে একটা কালার ইউজ করি, ধরো এই বিন্দুটা C1 C2 কে দেখো, একটা থেকে R1 দূরত্ব আছে, আরেকটা থেকে R2 দূরত্ব আছে, কিন্তু এটা পিটা হচ্ছে বাইরে আছে, C1 C2 এর বাইরে আছে। বাইরে থাকা মানে বহির্বিভক্ত, যেহেতু বাইরে আছে, এটা বাইরে আছে মানে বহির্বিভক্ত করতেছে। আর কত অনুপাতে? প্রথম বিন্দু থেকে পি এর দূরত্ব আর সেকেন্ড বিন্দু থেকে পি এর দূরত্ব, এটাই এখানে লেখা আছে দেখো, R1:R2 অনুপাতে। আর যদি এই কেসটা হয়, একটা বৃত্তের ভিতরে যদি একটা বৃত্ত হয়, তাহলে কি হবে দেখো? তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা হবে যে C1 থেকে C2 এর দূরত্ব, বেসিক্যালি যে এই দূরত্বটা, এই দূরত্বটা, এই দূরত্ব হবে R1 - R2। এটা মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বোঝাচ্ছে বেসিক্যালি তোমাদের। C1 C2 এটা দিয়ে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ভ্যালু বোঝানো হচ্ছে। এটাও হচ্ছে তোমাদের ছোট হবে আর কি। ওই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে আর কি। যদিও তোমাদের অ্যাডমিশনের জন্য এটা খুব একটা দরকারি না, জাস্ট জেনে রাখো আর কি। কারণ দেখা গেছে যে অনেক জায়গায় ফার্স্ট টাইম তো একটা র্যান্ডম জায়গা থেকে কোশ্চেন চলে আসতেই পারে, তাই না? যেহেতু তোমাদের বৃত্ত টপিকটা আছে,
সো এটা তোমরা একটু ভালো করে দেখে যাও, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে নতুন যদি কোনো কোশ্চেন থাকে বা তোমরা যদি ফেস করো, তাহলে হচ্ছে ওগুলো তোমরা আনসার করতে পারবে আর কি। ওকে, এখানে দেখো যে থিওরি গুলো আমরা শিখলাম সেটা এখন শিখবো। যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর একটা বৃত্তই দেওয়া আছে, বলতেছে যে এরা বহিস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, বহিস্থভাবে স্পর্শ করার শর্ত জানি কি শিখলাম? মনে করো তোমরা এই যে এই জিনিসগুলো মনে রাখতে পারো না, এখন মনে রাখতে না পারলে কি করবা? মনে রাখতে না পারলে তোমরা একটা ছবি এঁকে ফেলবো ছোটখাটো করে, যে এইটা, হুম, এটা হচ্ছে মনে করো এটা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার, এটা তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3। আর আরেকটা বৃত্ত চিন্তা করে দেখো, আরেকটা বৃত্ত হচ্ছে আমাদের এইটা, তারা হচ্ছে স্পর্শ করছে এবং এই বিন্দুটা মনে করো 4,5, এই যে এটা। সো এটা হচ্ছে একটা সরলরেখা থাকবে, তোমরা এই বিন্দুটা জানো, তোমরা এই বিন্দুটা জানো, এটা হচ্ছে কত? 0,0। কিভাবে পাইলাম? এটার ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে, যে এটার ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে এটা 0,0। এই ডিসটেন্সটা তোমরা জানো, এইটা বের করা লাগবে না? হ্যাঁ, সেকেন্ড বৃত্তটার ব্যাসার্ধ বের করা লাগবে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এটার নাম দাও C1, এটার নাম দাও C2, এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2। দেখতে পাচ্ছি C1 C2 সমান সমান R1 প্লাস R2। দেখো কিভাবে হইলো? R1 C1 মানে এই বিন্দুটা, এই বিন্দুটা C1, আর আমাদের হচ্ছে এই বিন্দুটা C2। C1 থেকে C2 এর দূরত্ব হচ্ছে R1, মানে এই বৃত্তের ব্যাসার্ধ R1, আর R2 যোগ করলে যেটা হয় ওই জিনিসটা। একটু সুন্দর করে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এইটা মনে করো C1, এটা হচ্ছে C2। C1 থেকে C2 এর দূরত্ব হবে তোমাদের বেসিক্যালি R1, আর R2 যোগ করলে যেটা হয় ওইটা। এখন দেখো তোমাদের আসলে সব দেওয়া আছে, তোমরা চাইলে C1 থেকে, আচ্ছা এটা হচ্ছে তোমাদের 3 দেওয়া আছে কোশ্চেনে, তাহলে আমি 3 ইউজ করি। C1 থেকে C2 এর দূরত্ব, ওই যে তোমরা শিখছিলাম না, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওইটা দিয়ে আমি করতেছি। দেখো √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান R1, R1 কত দেওয়া আছে? 3। R2 বের করা লাগবে, এটা হচ্ছে তোমাদের 5 আসবে। তাহলে R2 কত? R2 হচ্ছে আমাদের কত আসতেছে? 2 আসতেছে, তাই না? R2 হচ্ছে আমাদের 2 আসতেছে। তো অনেক জায়গায় আবার এরকম আসতে পারে যে বৃত্তটার ব্যাস কত, ঠিক আছে? তোমরা আবার মানে অতি উৎসাহিত হয়ে 2 দাগায় দিও না। যদি অপশনে ব্যাস মানে কোশ্চেনে ব্যাস বলতো আর অপশনে যদি 4 থাকতো আমাদের, তাহলে হচ্ছে 4 আনসার করতে হতো আর কি বেসিক্যালি। এইগুলো একটু খেয়াল রাখো, তাহলেই হবে। তাহলে আমরা কি পয়েন্ট কি শিখলাম এই কোশ্চেনটা থেকে? কি পয়েন্ট হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করলে এই জিনিসটা আমাদের হোল্ড করে, যে একটা দুইটার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধের যোগফলের সমান আর কি। এরপর আসো অন্তস্থভাবে স্পর্শ করা। অন্তস্থভাবে, এটাও বেশ ইন্টারেস্টিং। এটার জন্য তোমরা ট্রাই করবা একটা ছোটখাটো ভাবে একটা অ্যাকুরেট ছবি এঁকে ফেলা খুব দ্রুত। এই বৃত্তটা দেখো, এই বৃত্তটা কি বলছে? বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমাদের -1,1। ব্যাসার্ধ কত? মানে দুইটা জিনিস আমরা বের করে রাখবো শুরুতেই, নাম দিলাম মনে করো R1, 1 + 1 - 1, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তোমাদের 1। এটা হচ্ছে বৃত্তটা। তো এই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র বের করে ফেলছি আমরা। বৃত্তটা ছোটখাটো ভাবে আমরা যদি আঁকি, -1,1, এই যে -1 এখানে, -1 হচ্ছে এখানে, -1 এখানে, এখানে। তাহলে এই বৃত্তটা আমরা যদি আঁকি কি হবে? ব্যাসার্ধ 1 করে আঁকলে এই যে মনে করো বেসিক্যালি মোটামুটি এরকম একটা কিছু একটা হবে, এই যে এরকম কিছু একটা হবে, যেখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন কি বলছে? এখন বলতেছে যে এই বৃত্তটা অন্তস্থভাবে স্পর্শ করে, অন্তস্থভাবে স্পর্শ করে। এখন দেখো এই যে সাদা রঙের এই বৃত্তটা, এই যে এটা, এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে 0,0। তাহলে কেন্দ্র যদি 0,0 হয়, তাহলে এখানে কম্পাসটা রেখে তোমাদের আঁকতে হবে। কারণ কম্পাসটা রেখে যদি তোমরা এইভাবে আঁকো, তাহলে এটা অন্তঃস্পর্শ হবে না, তাই না? বহিস্থভাবে স্পর্শ হবে এইভাবে আঁকলে। তাহলে এটাকে একটু তোমাদের জাস্ট বড় করে আঁকতে হবে। এই যে আমি দেখো একটা বড় করে আঁকতেছি, দেখছো? এটা কি? এটা হচ্ছে x² + y² = a²। এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখন দেখো
এই বিন্দুটার নাম দিলাম C2, এই হলুদ রঙের বৃত্তের কেন্দ্রটা হচ্ছে C1। C1 আমরা কত জানি? C1টা আমরা জানি হচ্ছে বের করছি -1,1। আর C2টা কি বের করছি? C2টা বের করছি হচ্ছে 0,0। এখন দেখো C1 থেকে C2 এর দূরত্ব আমি হচ্ছে এই কালারটা দিয়ে লিখি। C1 থেকে C2 এর দূরত্ব যে এটা মানে হচ্ছে তোমাদের এই পুরা দূরত্বটা থেকে, পুরা দূরত্বটা কত? পুরা দূরত্ব হচ্ছে R2। কেন কেন R2? কারণ এই যে পুরা এই যে হোয়াইট কালারের যে বৃত্তটা দেখতেছো ওই বৃত্তের কিন্তু ব্যাসার্ধটা, তো এটাই হচ্ছে R2, বা আমরা চাইলে A ইউজ করতে পারবো। পুরাটা থেকে আমি যদি এইটুকুন বাদ দিয়ে দিই, দেখো পুরাটা থেকে এইটুকুন বাদ দিয়ে দিই, দেখো এই সবুজটা থেকে, এই সবুজ হচ্ছে পুরাটা, পুরাটা থেকে বেগুনিটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পাবো, তাই না? সেটাই আমি চাচ্ছি। মনে করো যে এখানে C1 C2 সমান সমান বড় কোনটা? বড় হচ্ছে R2, বড় হচ্ছে তোমাদের R2। R2 থেকে R1 মাইনাস, এই যে R1 হচ্ছে বেগুনিটা, R2 হচ্ছে সবুজটা, C1 C2 হচ্ছে তোমার এই গোলাপিটা। তাহলে এখন দেখো 0,0 থেকে -1,1 এর দূরত্ব বের করতেছি। এইভাবে করে আমরা বের করে ফেলতে পারি যে 0,0 থেকে -1,1 এর দূরত্ব। R2 এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? A। R1 এর ভ্যালু আমরা হচ্ছে বের করছি হচ্ছে 1। তাহলে এর ভ্যালু কত আসতেছে? 1 + √2। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এইটা। তো এটা একটু মাথায় রেখো তাহলে। তো কি করে কনসেপ্ট আমরা কি শিখলাম? যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে আমাদের আসলে বেসিক্যালি এই জিনিসটা হোল্ড করে, এই জিনিসটা হোল্ড করে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে হচ্ছে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বিয়োগ করা লাগবে। বড় ব্যাসার্ধ বিয়োগ ছোট ব্যাসার্ধ, ছোট ব্যাসার্ধ। আচ্ছা আমরা কিভাবে বুঝলাম যে R2 বড় হবে R1 ছোট হবে? বলো তো দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমরা হচ্ছে যারা যারা চিন্তা করতেছো যে গ্রাফ মানে অ্যাকুরেট ছবি এঁকে বুঝছি তারাই হচ্ছে সঠিক, যে আমরা অ্যাকচুয়ালি অ্যাকুরেট ছবি এঁকে বুঝছি যে আসলে আমাদের অন্তঃস্পর্শ করা লাগলে এই সাদা রঙের বৃত্তটাকে এইভাবে আঁকতে হবে, মানে বড় করে আঁকতে হবে, ছোট করে আঁকলে আসলে হচ্ছে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এটা সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। আশা করি এটা বুঝতে পারছো। এরপর এটা টাইপ 11। এখানে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের। দেখো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাহলে তাদের কয়টা সাধারণ স্পর্শক আসছে দেখি। এটা একটা স্পর্শক সাধারণ। তারপর মনে করো এই যে বেগুনি কালার যে একটা আসছে, তারপর মনে করো বেগুনি কালার দিয়ে আরেকটা কি, এই যে এটা। এই যে টোটাল কিন্তু যদি বহিস্থভাবে স্পর্শ করে টোটাল সাধারণ স্পর্শক কয়টা হচ্ছে? টোটাল সাধারণ স্পর্শক হচ্ছে আমাদের 3টা। হ্যাঁ, আমি একটু জাস্ট তোমাদের বলে রাখি, এই সবুজটাকে বলা হচ্ছে সরল, সরল সাধারণ স্পর্শক, আর এই বেগুনি দুইটাকে বলা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। না ওয়েট, এখানে যে কনসেপ্ট আমি তোমাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম। হুম, এরকম যদি থাকে তাহলে মনে করো তোমাদের এই যে সবুজ কালারের যেগুলো আঁকতেছে এগুলো হচ্ছে তোমাদের এই যে সরল। হ্যাঁ, আর তোমাদের বাঁকা ভাবে যেগুলো আঁকতেছে এই যে এগুলা, সেগুলো হচ্ছে তির্যক। এই জিনিসটা একটু মাথায় রেখো আর কি, তাহলেই হবে। তির্যক হচ্ছে দুইটা আঁকা যাবে, এই যে এইভাবে করে আঁকা যাবে। তো এইভাবেও কিন্তু তোমাদের সাধারণ স্পর্শক হয় আর কি। তো আমাদের কোশ্চেনে বেসিক্যালি কি চাইছে? কোশ্চেনে চাইছে কয়টি সাধারণ স্পর্শক বিদ্যমান যদি বহিস্থভাবে স্পর্শ করে, মানে এটা 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 না, মানে এটা বাদ, আমি জাস্ট তোমাদের কনসেপ্ট দিলাম আর কি। বেসিক্যালি এই জিনিসটা দেখতে পাচ্ছি 3টা। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের 3, এই যে সবুজ কালার আর বেগুনি কালার আর কি। এরপরে আসো, আমাদের দুইটা বৃত্ত দেওয়া আছে। দুইটা বৃত্ত দেওয়া আছে, দুইটা বৃত্তের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এটা বেশ মানে খুব ইন্টারেস্টিং। দেখো তোমরা চাইলে এটা অনেক ভাবে করতে পারো। হ্যাঁ, তোমরা চাইলে হচ্ছে অন্তস্থ ভাবে মানে অন্তস্থ বিন্দু বের করার ফর্মুলা শিখছো সরলরেখা চ্যাপ্টারে, ওইটা দিয়ে করতে পারো, বা একটা থেকে একটা বিয়োগ করে করতে পারো, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে একটা থেকে একটা বিয়োগ করে মানে করাই। তাহলে দেখো
এইটা আর এইটা স্পর্শ বিন্দু দুইজনের উপরে অবস্থিত, তাহলে আমাদের বেসিক্যালি এই ইকুয়েশনটা দেওয়া ছিল। আর আমাদের কি দেওয়া ছিল, x - 2 y - 10 হবে এটা। এইটা এই দুইটাকে বিয়োগ করে দাও তো, বিয়োগ করে দিলে কি হয় দেখি তো। এটা কাটা, এটাকে এক্সপ্যান্ড করলে, বিস্তার করলে 12y + 36 + y² - 20y প্লাস হচ্ছে 100 সমান সমান, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, এটা থেকে এটা বিয়োগ করলে মনে করো 7 হয়। তাহলে আমরা কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে দেখো y²। আচ্ছা আমরা তো বিয়োগ করছি ওয়েট, তাহলে এটা বিয়োগ সাইন হবে, এই যে এইগুলার আগে একটা মাইনাস সাইন হবে আর কি। তো মাইনাস সাইনটা দিয়ে নেই, এই যে মাইনাস সাইন। তো একটা থেকে একটা বিয়োগ করতেছি, তাহলে দেখো y² তোমার কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, তাই না? তারপরে আর কি কি কাটাকাটি চাই দেখো, 20y মাইনাস মাইনাসে প্লাস 20y আর -12, তাহলে হচ্ছে এটা তোমাদের 8y হবে। 36 থেকে 100 বিয়োগ করতেছি আমরা, এই জিনিসটা কিভাবে লিখি, 36 - 100 - 7 সমান 0। তাহলে 8y এর ভ্যালু কত আসবে, সবকিছুকে ডান দিকে নাও, 107। 107 থেকে তোমরা 36 বিয়োগ করে দাও, তাহলে কত আসে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 7। আমাদের বেসিক্যালি একটা জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, জাস্ট কোশ্চেনটা তুলতে মিস্টেক হয়ে গেছে। এখানে দেওয়া ছিল y - 3, এখানে ভুল করে y - 6 লিখে ফেলছে ভুল করে। এটা তাহলে ঠিক করে ফেলি, এখানে হচ্ছে 3 করতে হবে আমাদের, তাহলে এটা 3 করে দিই। এটা যদি 3 হয় তাহলে দেখো y - 3 হোল স্কয়ার, এটা হচ্ছে এখানে আসলে এটা হয়ে যাবে 6। তাহলে বেসিক্যালি আমাদের এই জায়গাটা ঠিক করা লাগবে, এই জায়গাটা ঠিক করা লাগবে, আর কিছু না। তাহলে এখান থেকে তোমাদের এটা হয়ে যাবে 6y। আর 3 3 কত, 3 3 হচ্ছে 9, এটা হচ্ছে 9 হয়ে যাবে। আর আমাদের এখানেও একটু ঠিক করে ফেলি তাহলে, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 9 আসতেছে। তো 9 ওই সাইডে চলে যাক, 100 আর এটা 7, এটা হচ্ছে তোমাদের 9 হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, এটা ক্যালকুলেট করলে আমাদের 98 হবে। এখন দেখো 8y সমান সমান 98 ডিভাইডেড বাই হচ্ছে 8, এরকম জিনিস আসতেছে। আচ্ছা এখন একটু খেয়াল করো, এখানে আমাদের -6y ছিল আর এখানে +20 ছিল, তাহলে হচ্ছে আমাদের আসলে এটা 14 হবে। তাহলে এটা ঠিক করে ফেলি, এটা হচ্ছে আমাদের কত হবে 14, যে +20 আর -6, তাহলে এটা হচ্ছে 14। তাহলে 14 হলে আমাদের বেসিক্যালি এটাও ঠিক করে ফেলি, এটা হচ্ছে 14, তাহলে 14 হচ্ছে এখানে হবে 14 সমান সমান 98। তাহলে 14y সমান সমান হচ্ছে আমাদের 98 আসতেছে, তাহলে y সমান সমান কত, y সমান সমান হচ্ছে 98 ডিভাইডেড বাই 14। এখন এটাকে তোমরা 7 ঘরের নামটা যারা মুখস্থ রাখো তারা ইয়ে করতে পারবে, বা তোমরা 14 দিয়েও ভাগ করতে পারো। 14 দিয়ে ভাগ করলে যেটা হয়, আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিই এখানে, যে বেসিক্যালি তোমার এখানে যদি 7 থাকতো মনে করো এরকম, আর এটা হচ্ছে 98, যদি এরকম থাকতো তাহলে কি হইতো, মনে করো তোমরা মনে মনে 7 10 এ 70 চিন্তা করতে, তাহলে 10 হইতো, তাই না? 10 মাথায় রাখো, 70 হইতো। এখন 98 দরকার, 70 থেকে আরো 28 যোগ করলে 98 হয়, কত, 28। তাহলে 7 28-এর জন্য 4 বার যায়, অলরেডি আমার 10 বার হয়েছে, আরো 4 বার গেল, তাহলে 14 বার হয়ে যাবে। আমি কিন্তু এই 2টাকে ছাড়া ক্যালকুলেট করছি। তাহলে y এর ভ্যালুটা কত আসবে, y এর ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 7। তাহলে দেখো আমাদের 7 কিন্তু আসলে একটা অপশনেই আছে, সেটা হচ্ছে এইটা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এইটা। তো বেসিক্যালি এখানে কি পয়েন্টটা কি ছিল, কি পয়েন্টটা ছিল বেসিক্যালি এইটা, যে আমাদের একটা বৃত্তের ইকুয়েশন থেকে তোমরা বেসিক্যালি একটা বৃত্তের ইকুয়েশন বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিয়ে সিম্পলিফাই করবা, তাহলে হচ্ছে তোমরা একটা y পাবা। তো এখানে আমরা বেসিক্যালি যেটা করছি, যে এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করার আমাদের এখানে সহজ হয়ে গেছে, যে x - 2 এখানেও ছিল, x - 2 ওখানেও ছিল, ওই কারণে আমাদের বিয়োগ করাটা সহজ হয়েছে। দেন এটা হচ্ছে আমি এখানে লিখছি, এটাকে আমি এখানে লিখছি, আর 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়, ওইটাও লিখছি। দেন হচ্ছে +20
-6 একসাথে করলে কত হবে? একসাথে করলে 14 হবে। আর এগুলো কোএফিসিয়েন্টে নিয়ে গেছি 98 হয়েছে। তাহলে 14y আমাদের যদি 98 হয়, তোমরা চাইলে যারা যারা মনে করো 14 ঘরের নামটা মুখস্থ রাখতে পারো তারাও এটা করতে পারবা। যে 14 5 হচ্ছে 70, তার সাথে আরো 2 অ্যাড করলে হচ্ছে 98 হবে, ওইভাবে করতে পারবা। বা তোমাদের যে ট্রিক্সটা শিখে দিলাম 7 দিয়ে ভাগ করার টেকনিক, সেটা দিয়েও করতে পারবা। আমি বেসিক্যালি 7 দিয়ে করতাম আর কি, যাতে একটু ইজি হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর আসো সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যা কি ছিল? এই যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাদের কমন জ্যাটাকে আমরা সাধারণ জ্যা বলতেছি। তো ওই রিলেটেড কোশ্চেন গুলো দেখো রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি, এগুলোতে খুব খুব আসে। তো ওই কারণে এটাকে 2 স্টার দেওয়া আছে। এখানে দেখো বেসিক্যালি আমরা এই সাধারণ জ্যার ইকুয়েশনটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে ফার্স্টেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আদর্শ রূপে নিয়ে রাখতে হবে। একটা বৃত্তের ইকুয়েশনটাকে, দুইটা বৃত্তের ইকুয়েশনকে আদর্শ রূপে নিয়ে নিতে হবে। আমাদের দুইটা বৃত্ত কেন বলতেছি? তার কারণ আমি হচ্ছে সাধারণ জ্যা চাচ্ছি, সাধারণ জ্যা তো দুইজনের মাঝখানেই হবে। সো দুইটা বৃত্ত, দুইজনকেই আমি আদর্শ রূপে নিয়ে নিব। আর তারপরে কি করব? তারপরে হচ্ছে একটা বৃত্ত থেকে একটা বৃত্ত বিয়োগ করে দিব। মনে করো এটার ইকুয়েশন হচ্ছে c1 = 0, এটার ইকুয়েশন হচ্ছে c2 = 0। c1 মানে বেসিক্যালি হচ্ছে x² + y² মানে একটা বৃত্তের ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডে যা যা থাকে ওটাই হচ্ছে আমাদের বেসিক্যালি c1। c2 ও সেম, মানে আরেকটা বৃত্তের ইকুয়েশন আর কি, ওটাকে রিপ্রেজেন্ট করতেছি আমরা এইভাবে। তো একটা থেকে একটা বিয়োগ করলেই মানে c1 - c2 = এটা। c2 হচ্ছে বৃত্তের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড, বৃত্তের ইকুয়েশন এর লেফট হ্যান্ড সাইড। এখানে দেখো এই ম্যাটটা একটু বড় হবে, তোমাদের আগে বলে রাখতেছে। আমাদের হচ্ছে দুইটা বৃত্ত দেওয়া আছে, তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্যটা বের করতে বলতেছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা তাহলে আমরা কিভাবে করতে পারি। মনে করো এটা আমাদের একটা বৃত্ত, তারপর মনে করো আমাদের আরেকটা বৃত্ত হচ্ছে এইটা। ওকে, দুইটা বৃত্ত দেওয়া আছে। এখন আমাদের সাধারণ জ্যা হচ্ছে এটা হবে। এখন আমাদের আসলে বেসিক্যালি এই দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন এই যে হলুদ কালারের বৃত্ত, মনে করো এটা, এখন এই বৃত্তের সেন্টারটা দেখো, সেন্টারটা কত হবে? সেন্টারটা হবে 2, -3। তাহলে লিখলাম 2, -3। আর সাদা রঙের বৃত্তটা দেখো, সাদা রঙের বৃত্তটা হচ্ছে এটা। সাদা রঙের বৃত্তটা এটা। তাহলে এটার ইয়েটা কি? এটার ইয়েটা হচ্ছে -5/2 -4, ওইটাই লিখতেছে। -5/2 হচ্ছে -4। জাস্ট বেসিক্যালি এই যে এক্স এর সহগকে আমি জাস্ট -2 দিয়ে ডিভাইড করতেছি, ওয়াই এর সহগকে -2 দিয়ে ডিভাইড করতেছি। এটাও সেম, ওইটাও সেম, ওইভাবে করলাম। তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। আমাদের কি জানি বের করা লাগবে? আমাদের হচ্ছে এই যে বেগুনি কালার দিয়ে যেটা আঁকছি এইটার দৈর্ঘ্যটা বের করা লাগবে, সাধারণ জ্যার দৈর্ঘ্য। এখন দেখো আমরা যদি এখান থেকে এই দুইটা যোগ করে দিই, এটা জাস্ট আমরা বেসিক্যালি যোগ করে দিই, আমি এগুলো কিছু নাম দিই, চলো। এটা এ, এটা বি, এই বিন্দুটা মনে করো সি, হ্যাঁ, আর মনে করো এই বিন্দুটা হচ্ছে ডি, এই বিন্দুটা হচ্ছে আমাদের ই। আচ্ছা, আমাদের ডি বের করা লাগবে, ডি এর দৈর্ঘ্যটা বের করা লাগবে। দৈর্ঘ্য বের করার জন্য আমরা দেখো কি কি করতে পারি। আমরা যদি সামহাউ, আমরা যদি কোনো একভাবে জানতে পারি যে এই বিন্দুটা কত, তাহলে কিন্তু আমাদের আসলে অনেক কাজ হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করবো একটু দেখি। আমাদের আসলে এই যে এখন টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে, টার্গেট ওয়াইজ তোমাদের দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডিটা বের করা, ডি বের করার জন্য আমাদের আসলে ডিসি বের করা এনাফ। তাহলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ডিসিটা বের করা। ডিসি। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যদি সামহাউ সি বিন্দুটা জানতে পারি আমার জন্য খুব ভালো হবে। ওকে, এখন দেখো আমি এবি, আমি ডিই জ্যা এর ইকুয়েশনটা বের করে ফেলি, জ্যা এর ইকুয়েশন বা সমীকরণটা বের করে ফেলি। পরীক্ষার হলে তোমরা একটু লাইন সেভ করে করবো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বিস্তারিত বোঝাচ্ছি। এটা থেকে ওটা বিয়োগ করে দিব, বা এটা থেকে ওইটা বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই, একই হবে। তো এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি।
c1 মাইনাস c2 সমান সমান 0, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা, এটা থেকে এটা বিয়োগ করলে তোমরা পাবা শুধু এক্স, এইটা থেকে এটা বিয়োগ করলে তোমরা পাবা -2y, এটা থেকে এটা বিয়োগ করলে তোমরা পাবো হচ্ছে +7। এটা কিসের ইকুয়েশন বলো তো? এটা হচ্ছে আমার ডিই এর ইকুয়েশন। আচ্ছা দেখো তো, এখন এ বি এর ইকুয়েশনটা বের করার চেষ্টা করি। আমি এখন এই যে এই পয়েন্টটা বের করতে চাচ্ছি, সেই পয়েন্টটা এ বি এর ইকুয়েশন। আচ্ছা দেখো তো, এবিটা কি ডি এর উপর লম্ব? হ্যাঁ লম্ব। লম্ব রেখার ইকুয়েশন জানি কিভাবে ধরে, সহগগুলা আলাদা করে দেয় এবং একটার চিহ্ন চেঞ্জ করে দেয়। 2 এই সাইডে চলে আসবে, 2x + y। তো কি করলাম, এই যে এটা দেখে, এটা আসলে কিভাবে লিখলাম বলি তোমাদের, না তো বুঝবা না। এই যে এখান থেকে আমি এই জিনিসটা লিখতে পারতেছি কেন, লম্ব তো। 2 কে এই সাইডে আনলাম, 1 কে এই সাইডে আনলাম, এর আগে তো মাইনাস ছিল, ওর আগে প্লাস করে দিলাম, এই আর কি, বেসিক্যালি আর কিছুই না, বা একজনের চিহ্ন জাস্ট চেঞ্জ করে দিচ্ছি আর কি। আচ্ছা, এই বি এর ইকুয়েশন একটা কনস্ট্যান্ট তো থাকবে। তোমাদের একটা অবজেক্টিভে খুব দ্রুত করার জন্য একটা টেকনিক শিখাই দেয়। দেখো এ বি এর ইকুয়েশন হবে, দেখো এ বিটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে, যে কোনো একটা বসাও। এখন এটা আমার বসাতে পছন্দ হইতেছে না, কারণ কি, কারণ এটা ভগ্নাংশ আছে, বসাতে গেলে কঠিন হবে। আমি এখানে এইটা বসাবো। দেখো আমাদের এখানে দেখো 2 2 এক্স এর জায়গায় যে এক্স এর ভ্যালুটা বসাই দিবা, দেন প্লাস ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালুটা বসাই দিবা। এইভাবে করে তোমরা খুব ফাস্ট করতে পারবা। মানে বেসিক্যালি যে এই 2টা এটা, এক্সটা এটা করছি, ওয়াইটা এটা করছি, তাহলে দেখো কি আসে, 2x + y সমান সমান এটা হচ্ছে 1 আসবে। তাহলে এখন দেখো আমাদের এই ইকুয়েশনটা আর আমাদের এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশন বেসিক্যালি আমরা যদি সলভ করি আমরা সি বিন্দুটা পেয়ে যাব। কিভাবে সলভ করব, খুব দ্রুত। আমরা জাস্ট এটাকে মনে করো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 4x + 2y সমান সমান 2। এটা মনে করো আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা মনে করো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা 1 থেকে যদি 2 বিয়োগ করে দেই, হ্যাঁ, বা 1 আর 2 যোগ করে দিই, যোগও করতে পারো, বিয়োগ করলে হবে না, যোগ করতে হবে। x আর 4x যোগ করলে 5টা x, 2y কাটাকাটি চলে গেল, ঠিক আছে। 7 ওই সাইডে চিন্তা করো, 7 কে ওই সাইডে চিন্তা করো, -7, -7 এর সাথে 2 যোগ করলে -5 হবে। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু আসতেছে -1। তার মানে আমি বুঝে গেলাম যে সি বিন্দুর x এর স্থানাঙ্ক -1। x এর স্থানাঙ্ক যদি আমি জানি, তাহলে মনে করো এই যে এখান থেকে আমি y এর ভ্যালুটা বের করতে পারবো। x এর ভ্যালু -1 জানলে y এর ভ্যালুটা কত হবে, y এর ভ্যালুটা হচ্ছে এটা -2, y এর ভ্যালুটা পাবো 3। তাহলে এই বিন্দুটা কত পাইলাম, -1, 3। এখন আমাদের কিন্তু প্রায় শেষের দিকে, যে আমরা এ সি বের করতে পারবো। আমরা এডি, এটা কালার চেঞ্জ করি, এডি অলরেডি জানি। আমরা এডি কিভাবে অলরেডি জানি বলতে পারবা? আমরা আসলে এডি জানি হচ্ছে এই যে এটার ব্যাসার্ধ থেকে। এটার ব্যাসার্ধ কত দেখো তো, এটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের g² + f², হ্যাঁ, মাইনাস হচ্ছে c, এটার √, তাহলে কত আসে, 4 9 36, 36 আর 4 40, এটা হচ্ছে তোমাদের 7 আসে আর কি, ঠিক আছে, এখানে করি 7 আসে। তাহলে এই দূরত্বটা হচ্ছে, সবুজ রঙের দূরত্বটা হচ্ছে 7। এখন তোমরা জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করবে, তাহলে হয়ে যাবে। দেখো আমাদের CD² মানে হচ্ছে AD² - AC², তাই না? এখন দেখো AD² হচ্ছে তোমাদের 7², AC² দেখো তো, সি জানো, এ জানো, তাই না? এটা থেকে এটার দূরত্ব কত, 2 থেকে -1 এর দূরত্ব হচ্ছে 3, তাহলে 3² হইলো, -3 থেকে 3 দূরত্ব হচ্ছে 6, তাহলে 6² হইলো, এটা √, হইলো CD², তাহলে কত আসে দেখো তো, এখানে হচ্ছে √, দেওয়া দরকার নাই, তার কারণ আমরা হোল স্কয়ার করতেছি। এখন দেখো এখানে কত আসে, এখানে হচ্ছে 49 - 9
মাইনাস কত 36, তাহলে হচ্ছে 40, 40 থেকে তোমার 36 বিয়োগ করলে কত হয়, 40 থেকে 36 বিয়োগ করলে 4 হয়। এটা কিন্তু সিডি স্কোয়ার, তাহলে সিডির ভ্যালু কত, সিডির ভ্যালু হচ্ছে 2। এখানে অনেকে ভুল করো, সিডি কিন্তু জানতে চাই না, আমাদের কিন্তু পুরা ডি এটা বের করতে বলছে, তাহলে ডি দেখতে পাচ্ছি এটার হচ্ছে তোমাদের কত হবে, ডাবল হবে 2CD, তাহলে কত হবে, এটা 4 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে 4 আর কি। সাধারণ জে আর ইকুয়েশন, সরি সাধারণ জে আর দৈর্ঘ্য আমরা এইভাবে করে বের করতে পারবো। তো এরকম টাইপের ম্যাথ দুই একটা চলে আসে, ঠিক আছে। এই ম্যাথ গুলো দেওয়া হচ্ছে মনে করো তোমাদের হচ্ছে একদম টপার সিলেক্ট করার জন্য, যে মনে করো নর্মাল টাইপের ম্যাথ গুলো তো সবাই পারবে, নর্মাল, আর মনে করো যারা পড়াশোনা ঠিক একটু কম করবে তারা হয়তো বা পারবা না, তো যারা নর্মাল টাইপের বা ম্যাথ বা মিডিয়াম ক্যাটাগরি ম্যাথ পারবা তারা হচ্ছে চান্স পেয়ে গেলাম। এখন যারা যারা চান্স পাইতেছো তাদের মধ্য থেকে যাতে টপার সিলেক্ট করেছে ওইগুলোর জন্য এই টাইপের ম্যাথ গুলো কিন্তু দেওয়া হয়, এটা কিন্তু মাথায় রাখো। তো তোমরা যারা যারা টপার হতে চাও তোমরা হইতেছে এই ম্যাথ গুলো মনে করো 1 মিনিটে তো সম্ভব না, মনে করো 1.5 মিনিট বা 2 মিনিটে করার চেষ্টা করবা। আর এগুলো করতে যে জানি ওই দিকটা তোমরা ডিস্ট্রাক্টেড না হয়ে যাও, যে তোমাদের ইজি ম্যাথ বা নর্মাল টাইপের ম্যাথও কিন্তু পারতে হবে, ঠিক আছে, ওইটা একটু খেয়াল রেখো। আগের ম্যাথ এই ম্যাথটা আসলে সেম, এটা একটু ইজি, ইজি বলবো আমি এই কারণে জাস্ট সাধারণ জ্যার ইকুয়েশন বের করতে বলছে, সাধারণ জ্যার ইকুয়েশনটা বের করতে বলছে। এখন দেখো একটা থেকে একটা বিয়োগ করে দাও, যে C1 - C2, বিয়োগ বিয়োগ করে দাও, দেখো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, এক্স হয়। 6y থেকে 8y বিয়োগ করলে -2y হয়। -36 থেকে এটা বিয়োগ করলে +7 হয়। শেষ, C1 - C2 = 0 করলে আমাদের এটা হয়ে যাবে। তাহলে এটা সঠিক উত্তর কত, এটা সঠিক উত্তর হচ্ছে x - 2y + 7, এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখো এই টাইপের ম্যাথ করতে কিন্তু তোমাদের মনে করো 10 সেকেন্ড কি 15 সেকেন্ড লাগবে। তো এইখান থেকে যে টাইমটা তোমরা বের করবা সেটাই কিন্তু জাস্ট তোমার যেগুলো বড় বড় ম্যাথ ওগুলোতে কিন্তু আসলে তোমাদের দিতে হবে, ঠিক আছে। তোমরা আবার এটা ভাবো না যে সবগুলো ম্যাথে ইকুয়াল টাইম দিবা, ইকুয়াল টাইম না, কিন্তু কোনো কোনো ম্যাথে কম টাইমে তোমরা সলভ করে ফেলবা, কোনো কোনো ম্যাথে বেশি টাইমে তোমরা একটু লাগবে আর কি তোমাদের। এরপর আমাদের মোটামুটি লাস্ট টপিক এটা, সেটা হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। এটা খুব ইন্টারেস্টিং আসলে। আমাদের দেখো রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে 2020 সালে আসছে লাস্ট যে জিএসটি এক্সামটা হলো লাস্ট ইয়ারে, সেইখানে আসছে। তারপরে তোমাদের এখানে জগন্নাথেও আসছে। তো দেখা গেছে যে ইদানিং কালে স্যারদের মধ্যে একটা খুব ইন্টারেস্ট জাগছে যে এই পোলার ইকুয়েশন থেকে কোন একটা কোশ্চেন দেওয়ার। তো তোমরা এগুলো দেখে বুঝতে পারতেছো যে তোমাদের সময় হচ্ছে একটা ভালো একটা সম্ভাবনা আছে এখান থেকে আসার। তো আমি খুব ভালো করে তোমাদের থিওরিটা শিখাই দিব। থিওরি এখানে দেখো, থিওরিটা হচ্ছে আমাদের বেসিক্যালি এইটা, বৃত্তের পোলার সমীকরণ এটা, এটা কোথা থেকে আসছে। এখন এটা বলি তোমাদের হালকা করে, যে মনে করো x² + y² + 2gx 2fy + c। এখানে বেসিক্যালি এই ইকুয়েশনটায় তোমাদের যেখানে যেখানে x² + y² দেখা গেছে ওইখানে ওইখানে r² বসাবা, যেখানে যেখানে শুধু x দেখা গেছে ওখানে r cos θ বসাবা, যেখানে যেখানে y দেখা গেছে ওখানে r sin θ বসাবা। তো এরকম টাইপের যদি তোমরা বসায় ফেলো তাহলে দেখবা যে তোমাদের আসলে এই টাইপের একটা ইকুয়েশন তোমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে, এটা চলে আসবে। আর কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক তো এটা তোমরা অলরেডি জানো যে -g, -f। আর পোলার স্থানাঙ্কের জিনিসটা কত হবে, পোলার স্থানাঙ্কের জিনিসটা এইটা হবে, ঠিক আছে। এটা একটু খেয়াল রেখো তোমরা, এটা কেন হইতেছে, এটা একটা ভালো একটা কোশ্চেন হইতে পারে, ঠিক আছে। পোলার স্থানাঙ্ক মানে কি r, থিটা, তাই না। পোলার স্থানাঙ্ক মানে r, থিটা। এখন মনে করো কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্র হচ্ছে এটা, এটার স্থানাঙ্ক হচ্ছে -g, হচ্ছে -f, তাই না। এখন দেখো এই দূরত্ব হচ্ছে r। এখন এই r কিভাবে বের করব, এই দূরত্ব হচ্ছে মনে করো g, হ্যাঁ, বা g এর অ্যাবসলিউট ভ্যালু, আর এই দূরত্ব হচ্ছে তোমাদের f এর অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এখান থেকে তোমরা পিথাগোরাসের তো নাম শুনছো, পিথাগোরাস থেকে r এর ভ্যালুটা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটার √, ওইটা দিয়ে করে ফেলবা। আর থিটাটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এইটা, ঠিক আছে। আমি যদি একদম অ্যাকুরেট জিনিস লিখি তাহলে হচ্ছে বেসিক্যালি তোমাদের এখানে -f দিতে হতো আর এখানে তোমাদের -g দিতে হতো।
এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। কেন মাইনাস? এখানে মাইনাস আছে, তার মানে এটা মাইনাস জি পরিমাণ ডান দিকে যাচ্ছে, এটাই আর কি বেসিক্যালি। তো এখানে ওইটা লেখা আছে যে আর কমা থিটা, আর এর ভ্যালু বসাইছে, থিটার ভ্যালু বসাইছে, এটাই। আর ব্যাসার্ধ তো আমরা এটা জানতাম, এই যে। সো এইটা ইউজ করা যাবে, কারণ আমাদের পোলার স্থানাঙ্কে দেখো জি আছে, এফ আছে, তাই না, সি আছে, এগুলো আছে। সো এগুলো ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। আর আমি যে শর্ট টেকনিক গুলো তোমাদের শিখাইতেছিলাম, এই যে এইটা, আর কস থিটা থাকলে তোমরা চোখ বন্ধ করে এক্স বসাবা, আর সাইন থিটা থাকলে চোখ বন্ধ করে ওয়াই বসাবা। এই জিনিসটা কিন্তু তোমরা মনে করো যে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে সর্বপ্রথম দেখছো, তাই না? যে আমরা লম্ব উপাংশ যখন শিখছিলাম, যে এটা যদি আর হয়, এই বরাবর একটা ভেক্টর নিতাম পি, এই বরাবর একটা ভেক্টর নিতাম কিউ, পি কে লিখতাম হচ্ছে মনে করো এটা যদি থিটা হয়, আর কস থিটা লিখতাম। তো বেসিক্যালি ওই জিনিসটাই আসলে এইটা, যে এখানে হচ্ছে কস থিটার কনসেপ্টটা ইউজ করে লম্ব অংশ পড়ানো হয়েছে, এখানেও কস থিটা বা সাইন থিটার এই তোমাদের কনসেপ্ট ইউজ করে এগুলা শেখানো হয়েছে। ওকে, পোলার স্থানাঙ্ক দেখো দেওয়া আছে কোশ্চেনে, বৃত্তের সমীকরণ, বৃত্তের ব্যাসার্ধ জিজ্ঞেস করতেছে। তোমরা যদি মনে করো যে এগুলো মুখস্থ করতে না পারতেছো না, মনে করো, হ্যাঁ, তাহলে কোনো টেনশনের কিছু নাই। তোমরা জাস্ট আমার এই তিনটা টেকনিক শিখে রাখো, এটা দিয়ে তোমাদের পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের কনভার্সন হয়ে যাবে। দেখো কিভাবে করি আমি। আমি আমার টাইমে মনে করো এগুলো মুখস্থ রাখতাম না, এগুলো হচ্ছে আমি এইভাবে করে করতাম, যে যেখানে যেখানে আর স্কোয়ার পাবো, ওখানে ওখানে এক্স স্কোয়ার পাই প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিব, যেখানে যেখানে আর সাইন থিটা পাবো, ওখানে ওখানে ওয়াই বসাই দিব, আর থ্রি তো থ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে দেখো এক্স এর কোন সহগ নাই, তার মানে জিরো। ওয়াই এর সহগ মানে 2y এর সহগ হচ্ছে 1, তাহলে এটা 1 স্কোয়ার। সি হচ্ছে 3, মানে সি হচ্ছে -3। এটা করলে যত আসে তত আর কি, কত আসে 3 আর 1 4, তাহলে হচ্ছে 2 আসতেছে। তো সঠিক উত্তর হচ্ছে এটা। তো বেসিক্যালি ওই তিনটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, যে যেখানে যেখানে তোমরা আর স্কোয়ার পাবা, ওখানে ওখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে যেখানে তোমরা এক্স পাবা ওখানে তোমরা বসাই দিবা আর কস থিটা, যেখানে যেখানে তোমরা ওয়াই পাবা ওখানে বসাই দিবা আর সাইন থিটা। দেখো আমি ওইটাই করছি, যেখানে যেখানে আর স্কোয়ার ওখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওইটা লিখছে, আর সাইন থিটার জায়গায় ওয়াই লিখছে। তাহলে আমি এখানে কি পাইতেছি? এখান থেকে আমি এফ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, রাইট? এখান থেকে এফ এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এফ এর ভ্যালুটা পেয়ে গেলে, রাইট, এফ এর ভ্যালু হবে এখানে -1, কারণ হচ্ছে কি ওই যে 2y কোএফিসিয়েন্ট হচ্ছে এফ। সো এফ এর ভ্যালু -1 বসাই দিলাম। এখানে -1 হোল স্কোয়ার করতে পারো, +1 হোল স্কোয়ার করতে পারো, অ্যাকুরেট হচ্ছে -1 হোল স্কোয়ারটা লেখা। বাট এমসিকিউ তো আমাদের অ্যাকচুয়ালি টাইম বাঁচাতে হবে, তোমরা করার সময় ধামধুম করে ফেলবে আর কি। এরপর আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম এইটা, আমাদের এখানে দেখো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলারে কনভার্ট করতে হবে। মনে করো তোমাদের ওই ফর্মুলা মুখস্থ থাকে না যে পোলার স্থানাঙ্ক কি হবে হ্যান ত্যান, বাট ওই তিনটা কনসেপ্ট দিয়ে তোমরা করে ফেলতে পারবা। কিভাবে দেখো, যেখানে যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওখানে ওখানে আর স্কোয়ার বসাই দিবা, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাই দিবা। এখন দেখো বোথ সাইডকে আর দিয়ে ডিভাইড করে দাও, বোথ সাইডকে আমি আর দিয়ে ডিভাইড করে দিলাম, এটাই আমার সঠিক উত্তর, এই যে এইটা। এখন দেখো এটা আসলে কোথায় আছে, আর সমান সমান বি সাইন থিটা, এটা হচ্ছে এইটা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা দেখো, তো এটা একটু কম্বাইন্ড আর কি, যে তোমাদের পোলার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তারপর এক্স অক্ষে খণ্ডিত অংশ বের করতে হবে। এক্স অক্ষে খণ্ডিত অংশ আসলে এইভাবে বের করে, যে 2 জি স্কোয়ার মাইনাস সি, এই কনসেপ্ট দিয়ে। তোমরা চাইলে এখান থেকেও জি এর ভ্যালু বের করতে পারবা, বাট যারা যারা মনে করো ব্রেনে চাপ দিতে চাচ্ছ না তারাও দেখো, বেসিক্যালি আমরা এটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বোথ সাইডে আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, উভয় পক্ষে আমি আর দিয়ে মাল্টিপ্লাই করতেছি। তাহলে এটা যেখানে যেখানে বসে আর স্কোয়ার ওখানে ওখানে কি লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যাবে। যেখানে যেখানে আর কস থিটা ওখানে এক্স লেখা যাবে, যেখানে যেখানে আর সাইন থিটা ওখানে ওয়াই লেখা যাবে।
তো বেসিক্যালি কি করলাম, আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটার জায়গায় এক্স, আর সাইন থিটার জায়গায় ওয়াই লিখলাম। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? ইকুয়েশনটা দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y সমান সমান হচ্ছে 0। এখন তোমরাই বলো তো এখানে জি এর ভ্যালুটা কত? জি এর ভ্যালু হচ্ছে আমাদের -4। এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালুটা হচ্ছে আমাদের এফ এর ভ্যালুটা হচ্ছে -3। এগুলো জাস্ট বসাই দাও এখানে। জি কত? জি হচ্ছে 4 বা 4 স্কোয়ার। আর সি কই? সি তো নাই, তার মানে 0। তাহলে 2 ইন্টু কত আসে? 4। এটার অ্যান্সার কত তাহলে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের 8। তাহলে কোনটা দাগাবো আমরা? আমরা এটা হচ্ছে দাগাই দেবো আর কি। তো এখানে কি কনসেপ্টটা হচ্ছে, তোমরা জাস্ট এটাকে ধরে এই কার্তেশীয় সমীকরণে প্রকাশ করে নাও, তারপর হচ্ছে নর্মাল ম্যাথটা করো। দেখা যাবে যে খুব বেশি টাইম লাগতেছে না। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। আমাদের হচ্ছে আজকে হচ্ছে বৃত্তটা শেষ হলো। আশা করি তোমরা সবাই এনজয় করেছো এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য। তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং আমি সাজেস্ট করব এগুলা এই ক্লাসটা দেখার সাথে সাথে তোমরা হচ্ছে নিজেরা খাতা কলম নিয়ে বসবা এবং টাইম ধরে বা ঘড়ি ধরে এগুলো একটু সলভ করবা বা এগুলো একটু নোট করে ফেলবা। তাহলে দেখবা যে তোমাদের এই জিনিসটা হচ্ছে ভুলাটা কম হবে। জিনিসটা একটা আছে যে মনে করো তুমি একটা জিনিস মনে করো 10 বার করে যেই আউটকামটা পাবা, সেটা হচ্ছে তুমি আসলে একবার বা দুইবার লিখে সেম আউটপুটটা পেয়ে যাবে আর কি। কারণ লিখলে কি হয়, তোমার আসলে ব্রেন তোমার হাতকে বলতেছে যে হাতটা এইভাবে নাড়াও, এই ডিজিটটা লেখো, এই বানানটা লেখো, এইভাবে বলতেছে। তো তোমার মাথায়ও কিন্তু গেঁথে যাইতেছে যে ওকে এই ম্যাথটা কিন্তু এইভাবে সলভ করা হয়। আর জাস্ট পড়লে কি হয়, তোমার জাস্ট চোখ দিয়ে তুমি রিড করতেছো, তাই না? চোখ দিয়ে পড়তেছো, তো মাথা হইতেছে কোনো নির্দেশনা দিতেছে না ওকে তুমি হাত এইভাবে চলো বা এইভাবে চলো। তো তোমরা যদি আসলে একটু ভালোভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে হচ্ছে কিন্তু তোমাদের বেশি বেশি করে লিখতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।